আচ্ছা, আজকে আপনাদের ডাটা এন্ট্রি ক্লাসের কোর্সের ক্লাস নাম্বার হচ্ছে 2। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেলের। তো এখানে গুগল টুলস নিয়ে আমরা আলোচনা করব। গুগল টুলস বলতে আমরা দেখবো হচ্ছে কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়, গুগল ড্রাইভের ডক্স কিভাবে ব্যবহার করতে হয়, আর হচ্ছে আমরা দেখবো যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। আর কথা হচ্ছে যে আমি আজকে আপনাদের 3 নাম্বার ক্লাস যেটা সেইটার গুগল টুলস গুগল শিট নিয়ে যে একটু আলোচনা এটা করব। গুগল শিটের আমি অনেক কিছু আজকে বলবো, অল্প কিছু ছাড়া পড়ে সেটা নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো। আজকে থেকে আপনাদের ক্লাসগুলো একটু লং ডিউরেশনে হবে, কারণ প্রত্যেকটা ক্লাসই হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে যে কটা থাকবে। এখন মূলত আপনারা চলে আসছেন অ্যাডভান্সে, এখন যেগুলো ক্লাস হবে সবগুলো গুরুত্বপূর্ণ। সো একটু সময় নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে বসবেন। ওকে, তো এখানে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ ইউজার গাইডলাইন। ওকে, আশা করি আপনারা সবাই গুগল ড্রাইভ সম্পর্কে জানেন জিনিসটা কি। তারপর আমি একটু বলি, গুগল ড্রাইভটা হচ্ছে আমাদের একটা স্টোরেজ, কিংবা হচ্ছে আমাদের ফোনে যেমন আমরা মেমোরি কার্ড ইউজ করি কিংবা ফোন স্টোরেজ থাকে, এরকম কিছু একটা যেখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ধরনের ফাইল, অডিও, ভিডিও, পিকচার সবকিছু এখানে আমরা কালেক্ট করে রাখতে পারি। তো গুগল ড্রাইভ যেটা আমরা শর্টকাটে ব্যবহার করতে শিখবো। এখান থেকে আপনারা যখনই নতুন ট্যাব নেবেন, তারপর দেখবেন এখানে গুগল অ্যাপ নামক একটা আইকন আছে, এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে ড্রাইভ অপশন আছে। এখানে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ পাবেন, কিংবা সার্চে এসে গুগল ড্রাইভ লিখে যদি সার্চ করেন, তারপরেও দেখবেন যে এখান থেকে গুগল ড্রাইভেই নিয়ে যাবে। তবে এখান থেকে আসলে আপনাদের সাইন ইন করতে হতে পারে। তো প্যারাবাদ, যেহেতু আপনাদের একটা জিমেইল অলরেডি এখানে লগ ইন হয়েই আছে, যেমন আমার এটা আছে। তো আমি সরাসরি গুগল ড্রাইভে যাব, আমি আবার নতুন করে সাইন ইন করবো না। সো আমি সরাসরি চলে গেলাম। তো গুগল ড্রাইভ আসার পরে আপনাদের এরকম একটা স্পেস দিবে, হ্যাঁ। আর এই গুগল ড্রাইভ আপনাকে ফ্রিতে 15 জিবি সম্ভবত দেয় ইউজ করার জন্য। হ্যাঁ, 15 জিবি আপনাকে স্টোরেজ দিবে, 15 জিবি ফ্রিতে ইউজ করতে পারবেন। এর বেশি যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনাদেরকে এই প্রিমিয়ামটা পারচেস করে নিতে হবে। তাহলে আপনি আরো যতটুকু পারচেস করবেন ঠিক ততটুকু ইউজ করতে পারবেন। এই হলো গুগল ড্রাইভ। এখন গুগল ড্রাইভের কোথায় কি আছে, এই যে দেখেন মাই প্রজেক্ট, ইএলএল ডক, এসটিএ ডকুমেন্টস, প্রান্তিক বিডি, ঠিক আছে। এই লেখা আছে না, এগুলো একটা ফোল্ডার। এখন আচ্ছা সরি, তো এই যে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার গুলোর ভিতরে হচ্ছে আমাদের আরো ইনফরমেশন আছে। হ্যাঁ, ইনফরমেশন আছে, দেখেন ফোল্ডারের ভিতরে ফোল্ডার। আমি যদি একটু এদিকে যাই, তো দেখেন এখানে আমার অনেক ডকুমেন্টস রাখা আছে, ঠিক আছে। যেগুলো একটা ডকুমেন্টস আমি ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে রাখছি। তো এখন কথা হচ্ছে যে আমি এগুলো ঢুকাইছি কিভাবে, এখন এখানে করছি বা এখানে ঢুকে রাখছি, এই জিনিসটা আমাকে এখন বের করতে হবে। তার জন্য এখানে একটা নিউ অপশন আছে, এই নিউতে যদি ক্লিক করেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, শিট, তারপর হচ্ছে গুগল স্লাইডস, তারপর হচ্ছে গুগল বিটস, গুগল ফর্মস এন্ড মোর, গুগল ড্রয়িং, মাই ম্যাপ, সাইট, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, ঠিক আছে। এরকম অনেকগুলো ডকুমেন্ট আপনাদেরকে গুগল দেবে, এগুলো হচ্ছে আমরা কাজ করব।
আমি যদি একটা ফ্রেশ ড্রাইভ আপনাদের দেখাই, ফ্রেশ ড্রাইভটা কিরকম হয় আপনারা দেখতে পারবেন। একটা ফ্রেশ ড্রাইভে যখন আপনি এন্টার করবেন তখন আপনাদেরকে এরকম ভাবে দেবে, ওয়েলকাম টু ড্রাইভ, এরকম ভাবে আপনাদেরকে একটা ফাঁকা নিট অ্যান্ড ক্লিন একদম নতুন একটা ড্রাইভ এরকম দেখতে লাগে। এখান থেকে যদি আপনি কোনো ফাইল আপলোড করতে চান, সেটা হচ্ছে আপনি চাইলে এই ফাঁকা জায়গাতেও ফাইল আপলোড করে রাখতে পারেন, কিংবা এখানে ফোল্ডার নিয়েও আপনি আপনার অ্যালাইন ঠিক রেখে বা হচ্ছে আপনার আপনার প্রয়োজনীয় ফোল্ডার করে সেম সেম লোকেশনে আপনার যেসব জিনিস রাখার আপনি রেখে দিতে পারেন। আমরা দেখেছি আগেই যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এই ফোল্ডারগুলোকে সাজিয়ে রাখতে হয়, ঠিক আছে। তো ওইটা আমরা দেখছিলাম হচ্ছে মাইক্রোসফট, ওখানে উইন্ডোজে দেখছিলাম, আর আমরা এখানে সরাসরি গুগল ড্রাইভে দেখবো আর কি। নিউ ক্লিক করলে দেখেন নিউ ফোল্ডারে ক্লিক করে যদি আমাকে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে দিচ্ছে, আমার নাম লিখলাম, লিখে জাস্ট ক্রিয়েট করে দিলাম, দেখবেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা ইউজার ভ্যালিউ দিতে পারে। তো দেখেন আমি এখানে ফোল্ডার একটা ক্রিয়েট করে নিছি। হ্যাঁ, এখন এই যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটা তৈরি হওয়ার পরে দেখেন এখানে অনার লেখা আছে। এই ফোল্ডারটা কে ক্রিয়েট করছে বা এই ফোল্ডারটার মালিকানা কার আন্ডারে আছে, কোন জিমেইলের আন্ডারে আছে, সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা কয়টার সময় আপনি ক্রিয়েট করছেন সেটা দেখতে পারবেন মিনিট সহ। হ্যাঁ, ফাইল সাইজ, যখন ফাইলটাতে কিছু নাই দ্যাটস ওয়াই ফাইলটা কোনো সাইজ দেখাচ্ছে না। চাইলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, আমি এটা দেখাচ্ছি একটু পরে। এখান থেকে ডাউনলোড, হ্যাঁ, তার আগে হচ্ছে আমি কিছু ফাইল আপলোড করবো এখানে। তো ফাইল আপলোড করার জন্য আমি ফোল্ডার ভিতরে গেলাম, যাওয়ার পরে নিউ এ ক্লিক করলাম, করার পরে দেখেন ফাইল আপলোড একটা অপশন আছে। আপলোডে ক্লিক করার পরে মনে করেন যে আমার ডকুমেন্টগুলো আছে, তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে ওপেনে ক্লিক করলাম, দেখেন আপলোডিং 3 আইটেম দেখাচ্ছে, একটা একটা করে আপলোড হয়ে যাবে। দেখেন আমার ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এই ফাইলগুলোকে আপনি এটাকে কি বলে, লেআউট লিস্ট, সরি এখানে লিস্ট আকারে আছে, আপনি চাইলে এখানে লিস্ট আকারে রাখতে পারেন, কিংবা এখান থেকে আপনি গ্রিড লেআউট করতে পারেন, যেরকম ভাবে আপনাদের পছন্দ হবে এটাকে সেরকম ভাবে রেখে দেবেন। এই যে লিস্ট কিংবা গ্রিড, ঠিক আছে, এরকম ভাবে আপলোড হয়ে গেল। এখন আমি এখানে নতুন একটা ডকুমেন্টস নিব, গুগল ডক্স, এর তো আমার অলরেডি রাখাই আছে, আমি একটু ফেরত যাই, আমি ফাঁকা জায়গাতে একটা গুগল ডক্স নেব, তার জন্য আমি নিউ এ ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে গুগল ডক্স একটা অপশন আছে, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা নিয়ে নিলাম। আমি যখন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব এটাকে একটা নিউ ট্যাবে নিয়ে যাবে, আর আমি যখন ড্রাইভে চলে যাবো দেখবো এটা অলরেডি এখানে ক্রিয়েট হয়ে আছে, নেটওয়ার্ক ইস্যু নিচ্ছে না। এটাকে যদি আমি একটু নাম পরিবর্তন করি, আমি এটাকে কেটে দিলাম, দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে এটা এখানে চলে আসছে। আমি এখন এখান থেকে সেম আলাদা আমি একটা হচ্ছে কি নিব, গুগল ফর্ম নেব, আমি গুগল ফর্ম নিছি, এটার একটু নাম চেঞ্জ করে দেই, আমার ট্যুর এর প্রয়োজন নাই, ট্যুর আসলে স্কিপ করে দেবেন, নাম চেঞ্জ করলাম, এটাকে কেটে দিলাম, রিলোড দেই, এই দেখেন ফর্মটা চলে আসছে। এখন এই যে নিউ থেকে যে আমরা নিলাম, এই নিউ যা কিছু আছে সবকিছু আমরা আরেকভাবে নিতে পারবো। কিভাবে, মাউস পয়েন্টারটা একটা ফাঁকা জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন সেম জিনিসটা এখানেও দিয়ে দেবে, ঠিক আছে।
তো আমরা এখান থেকে হচ্ছে ডক্স নিছি, তারপর হচ্ছে ফর্ম নিছি, এখন আমরা এখান থেকে একটা গুগল শিট নেব। এই যে দেখেন গুগল শিট নিলাম, এখান থেকে যা আসবে গট ইট করে দিয়ে কেটে দেবেন, শেষ। এখান থেকে আমি এটার নাম চেঞ্জ করে দিলাম, হয় নাই? দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে সেভিং একটা অপশন আছে। আমরা মাইক্রোসফট এক্সেলে দেখছিলাম যে আমাদেরকে সেভ করে নিতে হয়, হ্যাঁ, বাট যেটা গুগল ডক্স আর হচ্ছে গুগল শিট বা ফর্ম, এগুলোতে আপনাদের সেভ করতে হবে না, এগুলো অটো সেভ হয়। মানে গুগল বেস যত আপনার সফটওয়্যার আছে বা টুলস আছে আর কি, সবগুলোতে অটো সেভ সার্ভিসটা তারা দিয়ে থাকে, ঠিক আছে? তো আপনি যেটাই লিখেন এটা অটোমেটিক সেভ হবে, সেভিং। আবার আপনি ডিলিট করে দেন, এটা তারপরেও সেভিং দেখাবে, ঠিক আছে? তো আমি এটাকে কেটে দিলাম, দেখেন এখানে এটা চলে আসছে। তো গুগল ড্রাইভে এসে আমরা এরকম ভাবে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন বা যে টুলসগুলো প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? এখন আমি দেখালাম যে এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে ফাইল আপলোড করি, কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করার পরেও এখান থেকে ফাইল আপলোড করতে পারি, কিংবা আমরা এখান থেকে, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম, মনে করেন আমি এই পিডিএফটা ওখানে আপলোড করবো। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আপনারা আপনাদের ড্রাইভটা এখানে ওপেন করে রাখবেন, এটাকে ছোট করে নিতে পারেন কিংবা মিনিমাইজ করে নিতে পারেন। জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে এসে এর উপরে রেখে দেন, জাস্ট ছেড়ে দেন, দেখবেন এই আপনার ফাইলে এসে আপলোড হয়ে যাবে, মানে আপলোড হয়ে যাচ্ছে আর কি। তো এইটা হচ্ছে শর্টকাট ওয়ে, এত কিছু ক্লিক করে ফোল্ডার খুঁজে খুঁজে নিয়ে আসার দরকার নেই, ফোল্ডার থেকে নিয়ে এসে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, তাহলে দেখবেন যে আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়। এখন অনেক সময় দেখবেন যে আপনাদের দেয় প্রজেক্ট ওয়াইজ হচ্ছে এক্সেল শিট দেওয়া থাকে আর দিতে হয়, এগুলো আপনারা কোথায় পান? এগুলো যায় আপনাদের জিমেইল, ঠিক আছে? যেমন আমি যদি আমার জিমেইল দেখাই, একটু, হ্যাঁ, তো দেখেন এই যে আমাকে অনেকেই দিচ্ছে, আমাদের কাজ নাই। আচ্ছা যাক, মনে করেন যে আমাকে এই যে এখান থেকে একটা ডকুমেন্ট শেয়ার করা হয়েছে, কোথায় গেল, মনে করেন এই যে এটা আমাকে বাই জিমেইলে পাঠাইছে, ঠিক আছে? তো যখন জিমেইলে থাকবে আপনার স্প্রেডশিটটা, আপনারা এখান থেকে ওপেন করতে পারেন, এখান থেকে যদি ওপেন করেন এটা আপনার লিঙ্কটার থেকে সেই ডকুমেন্টসটা ওপেন করবে, ঠিক আছে? কিংবা আপনারা গুগল ড্রাইভে গিয়ে এখানে যে নামটা আছে, এই যে নাম, এটার যে নাম, এটা লিখে যদি ড্রাইভে গিয়ে সার্চ করেন তাও সেটা বের হয়ে যাবে। সার্চটা করবেন কিভাবে? সার্চটা করবেন, এখানে আসার পর দেখবেন সার্চিং ড্রাইভ একটা সার্চ বার আছে, এই সার্চিং বারে এসে জাস্ট ক্লিক করে আপনি লিখেন, আমি যদি আমার নামটা লিখি, আমার নামে যে কটা ডকুমেন্টস বা ফোল্ডার আছে সব কিন্তু এখানে শো করতেছে। তারপর এখান থেকে আপনার স্পেসিফিক যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নেন। এরকম ভাবে হচ্ছে গুগল ড্রাইভ থেকে সার্চ করে আপনি বের করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি ডিলিট করতে চান, আপনি অল সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, ডিলিটে ক্লিক করেন, এটা গিয়ে আপনার ট্রাশ বা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। আবার যদি এটাকে ফেরত আনতে চান, সিলেক্ট অল করে এখানে দেখেন একটা রিস্টোর অপশন আছে, রিস্টোরে ক্লিক করেন, এটা আবার এখান থেকে দেখবেন আপনার এখানে চলে আসবে, ঠিক আছে? এটা এখন আমরা কোনো ফাইল যদি কারোর সাথে শেয়ার করতে চাই তাহলে কিভাবে শেয়ার করতে পারি? তো আপনারা ফাইল ওপেন রাখা অবস্থায় শেয়ার করতে পারেন, কিংবা ফাইলটাকে কেটে দেওয়া অবস্থাতেও শেয়ার করতে পারেন।
আমি ওপেন করে এটা আগে দেখাই। ফাইলটা ওপেন করার পরে দেখবেন এখানে একটা শেয়ার অপশন আছে। এই শেয়ারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনি তাকে এই টুলস বা হচ্ছে ডকুমেন্টটা কিংবা শিটটা লিঙ্কটা মানুষের সাথে শেয়ার করে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন, কিংবা লাইভ জিমেইল দিতে পারেন। আমি এখান থেকে সাপোজ আমি আমার এই দেখেন আমি আমার জিমেইল লিখে সার্চ করলাম, এখানে আমার জিমেইলটা চলে আসলো। হ্যাঁ, আমি আমার জিমেইলটা দিলাম, তারপরে আমি এই জিনিসটা আমি তার সাথে মানে কিভাবে শেয়ার করতে চাচ্ছি, তাকে আমি কি অ্যাক্সেসটা দিব, তাকে আমি আজ ভিউয়ার আকারে দিব, মানে সে জাস্ট এসে দেখবে এর মধ্যে কি আছে, সে কোনো ধরনের কোনো কিছু এডিট বা হচ্ছে মানে কোনো কিছু করতে পারবে না আর কি। নাকি আমি তাকে কমেন্টের আকারে দিব, যে সে জাস্ট দেখবে আর হচ্ছে বিভিন্ন সলিউশন বা ভুল ভ্রান্তি ধরার কারণে সে জাস্ট কমেন্ট করতে পারবে, প্রত্যেকটা সেলের উপরে সে জাস্ট কমেন্ট করে যাবে এইটা। নাকি আমি এখান থেকে তাকে এডিটর অপশনটাতে অ্যাক্সেস দিব, এই শীটটাতে সে ওনারশিপ পাবে না, বাট এখানে যাবতীয় যত ধরনের এডিটিং অপশন আছে সবকিছু তার জন্য অ্যাভেলেবল থাকবে। যেভাবে আমরা হচ্ছে শীটে কাজ করি, আপনাদের যেই প্রজেক্ট শীটগুলো দেওয়া হয় সেই শীটগুলোতে আপনারা কাজ করতে পারেন, কারণ হচ্ছে আপনাদেরকে এডিটর আকারে এখানে সেখানে হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেসটা দেওয়া থাকে। তো এরকম ভাবে এডিটরটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে মেসেজে যে কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, লিখে জাস্ট আপনি সেন্ড করে দেবেন, দিলেই দেখবেন যে তার কাছে ডকুমেন্টটা চলে যাবে। আমি দিলাম না, তো এরকম ভাবে শেয়ার করতে হয়। পাশাপাশি আপনারা যদি অ্যাজ এ লিঙ্ক আকারে দিতে চান, দেখেন এটা হচ্ছে জেনারেল অ্যাক্সেস, এখানে দেন রেস্ট্রিক্টেড একটা অপশন চালু হয়ে আছে। রেস্ট্রিক্টেড এখানে ক্লিক করলে দেখবেন এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো আপনি যখন লিঙ্কের মাধ্যমে কাউকে জিনিসটা শেয়ার করতে চাবেন বা তখন আপনাকে কি করতে হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে আপনাকে অপশন দেবে, উপরে আমরা বাই জিমেইল সেন্ড করলাম, বাট এখানে আমরা এজ এ লিঙ্ক আকারে দেব। সো এখানে আপনি তিনটার মধ্যে যে তার রোলটা কি হবে এই জায়গাটাতে, সেই এডিটর হিসাবে যদি থাকে এডিটর দেন, আপডেট হওয়ার পরে এখানে আপনি কপি লিঙ্ক করে লিঙ্কটাকে কপি করেন, ডান করেন, এটা আপনি এখন যে কারোর সাথে শেয়ার করেন সেইটা অ্যাজ এ এডিটর হিসাবে এখানে কাজ করতে পারবে। ঠিক আছে, এখন আপনার একবার মনে করেন এই জায়গাটাতে আপনি অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক করে রাখছেন, এখন আপনি বারবার শেয়ারে যাবেন, শেয়ার থেকে কপি লিঙ্ক করবেন, তারপর আরেকজনকে শেয়ার করবেন, এত কিছু করার দরকার নেই। এই উপরে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই যে এইটাতে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন অল সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল এ দিয়ে কপি করুন, তারপর মানুষের কাছে শেয়ার করেন। এই লিঙ্ক অ্যান্ড হচ্ছে আপনার এই শেয়ার লিঙ্ক, এই দুটা সেম। আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এই যে পাশে দেখেন কুইক শেয়ার রিঅ্যাকশন একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কপি লিঙ্ক নিতে পারবেন। এখন শেয়ারের ক্ষেত্রে আপনাদের যার জন্য যেটা সুবিধা আপনারা সেইটাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে শীট ওপেন করার পরে কিভাবে শেয়ার করবেন সেটার অপশন। এখন মনে করেন আপনি শীটটা ওপেন করতে চাচ্ছেন না, এখান থেকে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন শেয়ার একটা অপশন আছে, শেয়ার কপি লিঙ্ক। এখন আপনি যেটা করতে চাচ্ছেন শেয়ারে ক্লিক করলে আপনাকে এই যে এই জায়গায় নিয়ে আসবে, এখান থেকে আপনি জিমেইল কিংবা কপি লিঙ্ক করতে পারেন, কিংবা যদি সরাসরি লিঙ্কটা কপি করতে চান কপি লিঙ্ক করে দেবেন, হয়ে যাবে। That's it. এই হলো বিষয়। এরকম ভাবে হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করতে হবে। অনেক সময় আমাদেরকে এগুলো ডাউনলোড করে নিতে হয়। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য আপনারা ওপেন অবস্থায় এরকম ভাবে ওপেন অবস্থায় যেটাই ডাউনলোড দেন না কেন এখান থেকে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলে যদি ক্লিক করেন, কোথায় গেল, ফাইলে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আসবে, এখান থেকে দেখেন একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে যাওয়ার পরে আপনি এটা
কি আকারে ডাউনলোড করবেন, মাইক্রোসফট এক্সেল, ওপেন ডক, পিডিএফ, ওয়েব পেজ, যেটা ইচ্ছা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা গেল একরকম। আর যদি অফ অবস্থায় এটা ডাউনলোড করতে চান, তাহলে যেটা ডাউনলোড করবেন সেটার উপর একটা ক্লিক দিলেই দেখবেন যে এখানে একটা ডাউনলোড অপশন আসছে। ডাউনলোডে ক্লিক দেন, এটা সরাসরি ডাউনলোডে নিয়ে যাবে, ডাউনলোড হচ্ছে। কিংবা এখান থেকে যদি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করেন, এখান থেকে ডাউনলোড অপশন দিবে। হ্যাঁ, কিন্তু ওপেন অবস্থা আপনাকে যেই অপশনগুলো এখানে দিল যে আপনি এটা কি আকারে ডাউনলোড করবেন, এটা কিন্তু অফ করা অবস্থায় পারবেন না। ঠিক আছে, তো স্পেসিফিক ভাবে যেটা ডাউনলোড দিয়ে যাচ্ছেন সেটার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্টটা ওপেন করে নিতে হবে, তারপরে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এইরকম ভাবে হচ্ছে আপনারা ডাউনলোড দেবেন। অনেক সময় হয় কি যে আমরা কিছু ডকুমেন্ট আমরা ফোল্ডারে নিয়ে যাব সরাসরি, তার জন্য আমাদের একটু প্যারা পোহাইতে হয়। যদি আমরা ম্যানুয়ালি করি, মনে করেন এটা আমরা এখান থেকে নিব, এটা নিয়ে আমি এখানে দিলাম, এটা চলে গেল। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বেশ কয়েকটা ফোল্ডার থাকে। মনে করেন যে ফোল্ডারের ভিতরে ফোল্ডার আছে আমার, এখানে আমার ফোল্ডারের ভিতরে ফোল্ডার আছে। আবার মনে করেন এটার ভিতরে আমি আরো একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমি যদি একটু ঘুমিয়ে যাই, মনে করেন যে আমি এই ডকুমেন্টটাকে এইচএস দিয়ে যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারটাতে নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা একটার পর একটা ওপেন করে করে এখানে আসতে হবে, তাই না? এটাকে আবার ওপেন করে তারপরে আমার এখানে ওই ডকুমেন্টসটাকে রাখতে হবে। তো ম্যানুয়ালি কাজ করা অনেক ঝামেলার। ঠিক আছে, তো এর জন্য আমাদের একটা শর্টকাট হয়ে দিয়েছে গুগল ড্রাইভ। সেটা হচ্ছে যে আপনি এটারে ক্লিক করেন, এটা ক্লোজ অবস্থায় ক্লিক করার পরে দেবেন এখানে একটা অপশন আছে ডাউনলোডের পাশে মুভ অপশন, মুভে ক্লিক করেন। ক্লিক করার পরে এইরকম একটা অপশন দেবে। এখন আপনি এই ডকুমেন্টটাকে ঠিক কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, কোন ফোল্ডারটা নিয়ে যেতে চাচ্ছেন সেইটা দেখেন। এখানে আপনি সিলেক্ট করেন, এখানে একটা ক্লিক করেন, করার পরে মুভ যদি ক্লিক করেন এটা সরাসরি এখান থেকে ফোল্ডারে চলে যাবে। এখানে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর কাজ কি, এখানে নট এ হেল্পফুল সাজেশন দেখাচ্ছে, এখন কোনো কিছু দিচ্ছে না। দেখো আপনারা পরে ট্রাই করেন যদি কিছু আসে। এখান থেকে মুভ যদি করেন তাহলে হচ্ছে সে ফোল্ডার ভিতরে যাবে। কিংবা যদি মনে করেন যে না আমি এই ফোল্ডার ভিতরে ঢুকবো, তাহলে এখান থেকে অ্যারোতে ক্লিক করেন, দেখেন এই ফোল্ডারে নিয়ে আসতে এখানে একবারে মুভ করে দেন। দেখেন এখান থেকে ডকুমেন্টটা নাই, ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক, এই যেটা চলে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা এটা শর্টকাটে নিয়ে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করলে এখান থেকে লিঙ্ক কপি করতে পারবেন, এই যে কপি লিঙ্ক অপশন দিছে। তো সব জায়গাতেই অপশন রাখছে এরা। এখন যেটাতে আপনি ইউজফুল হচ্ছে আপনার কাছে মনে করবেন এটা আমার জন্য হেল্পফুল, সেটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এখন এখানে দেখেন এখানে একটা ফিল্টার অপশন আছে, এবার এটা বলছে অ্যাডভান্স সার্চ। আপনি এখান থেকে এসে কি টাইপের ডকুমেন্ট নেবেন, যদি ডকুমেন্টস নেন বা স্প্রেডশিট নেন সেটাকে চুজ করে দেন, অনার অনার বাই মি কিংবা হচ্ছে অন্য কেউ। সাপোজ মনে করেন এখান থেকে পলাশিয়া অনার আছে, ওনার মেইলটা এখানে দেন। দেওয়ার পরে সে যদি কোনো কিছু আপনাকে বলে বা তার ডকুমেন্টটাতে লেখা থাকে সেটা এখানে দেন। আইটেম নেম, আপনি আইটেম নেমটা যদি মুখস্থ থাকে আপনার মনে থাকে তাহলে এখানে লিখেন। লোকেশন অবশ্যই অ্যানিওয়ার দিয়ে রাখবেন কিংবা মাই ড্রাইভ দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে এটা কোন জায়গায় আছে, ইনফ্রাসে আছে নাকি স্টারে আছে, কোথায় আছে এগুলো আপনি সিলেক্ট করে দেবেন, যদিও দেওয়ার প্রয়োজন নাই। ডেট মডিফাইড, আপনারা এটা অলওয়েজ এনি টাইমে দিয়ে রাখবেন। তারপরে এখানে অ্যাপ্রুভাল দেওয়া আছে, দেখেন এটা ওয়েটিং বাই অ্যাপ্রুভাল আর রিকোয়েস্টেড বাই। এখন কথা হচ্ছে যে আপনি অ্যাপ্রুভ দিবেন নাকি রিকোয়েস্ট করবেন সেটা এখানে চুজ করে দেবেন। শেয়ার টু, কার সাথে আপনি শেয়ার করতে যাচ্ছেন। সাপোজ মনে করেন যে পলাশা আপু আয়েশা আপুর সাথে শেয়ার করবেন, এখানে আয়েশা আপুর লিঙ্ক এসে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে ফলো আপে আসেন।
ফলো আপে যদি কোনো সাজেশন দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে দিতে পারেন, যদি বা দরকার পড়ে না, দরকার জাস্ট অ্যান্সার সার্চ করেন, দেখবেন যে আহ, আপনার স্পেসিফিক ভাবে যে এই জিনিসটা দরকার, এখানে নো আইটেম ম্যাচ দেখাচ্ছে, যদি বা আমার কোনো ডকুমেন্টস নাই, দ্যাটস ওয়াই। বাট আপনার ওখানে যদি কিছু থেকে থাকে ড্রাইভে, তাহলে এভাবে সার্চ করে আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে? কিংবা এটারও একটা শর্টকাট দেওয়া আছে। ফাইল ওপেন করার পরে এখানে দেখেন টাইপ পিপল মডিফাই সোর্স, টাইপে যান, কোনটা নেবেন সিলেক্ট করেন, পিপল কে দিছে বা কাকে দিবেন, মডিফাই কবেকার, কাস্টমাইজ রেফারেন্স কবে নিছেন, আফটার বিফোর দেন, সোর্স জিমেইল নাকি মিট, তারপরে আপনারা এখান থেকে সার্চ করে এটাকে বের করে নিয়ে আসছেন। তো এটা হচ্ছে আপনার জেনারেল অ্যাক্সেস বা সার্চিং সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাডভান্স বা হচ্ছে ফিল্টার। এরকম ভাবে হচ্ছে গুগল ড্রাইভে কাজ করতে হয়। এইটা হলো গুগল ড্রাইভের হচ্ছে মূলত সামনের দিকের কাজ। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, এখানে শেয়ার বাই মি, এখানে আপনি ক্লিক করলে আপনি কোন কোন ডকুমেন্টস অন্যদের সাথে শেয়ার করছেন এই সব কিছু আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, এখন আসেন উপরে, এখানে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে দেখেন রেডি ফর অফলাইন একটা অপশন আছে। এটা কিন্তু অনলাইন বেস, ঠিক আছে? বাট আপনি যদি মনে করেন যে না আমি এটাকে অফলাইনে ইউজ করব, এটাকে জাস্ট টিক মার্ক করে দেন, ঠিক আছে? এটা টিক মার্ক করে দিলে আপনি এখান থেকে অফলাইন প্রিভিউটা দেখতে পারবেন। সাপোর্ট, এখান থেকে ক্লিক করলে আপনি সাপোর্ট পাবেন। আর সেটিংস, এখান থেকে হচ্ছে সেটিংস এ দেবেন গেট ড্রাইভ ফর ডেস্কটপ, ডেস্কটপের এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিংবা এখান থেকে ক্লিক করলে কিবোর্ডের শর্টকাট গুলো বের হয়ে আসবে যে কোনটা দিয়ে ক্লিক করলে এখান থেকে কি পাবেন। যদি ডাউন ডাউন আইটেমে ক্লিক করার জন্য কিবোর্ড থেকে ডাউন আরো, হ্যাঁ, তারপর হচ্ছে সিলেক্ট, আনসিলেক্টের জন্য শিফট স্পেস। তো এভাবে হচ্ছে ইউজার গাইডলাইন আছে, আপনারা পড়ে নেবেন। এখান থেকে দেখেন এখানে কিন্তু জেমিনি দিয়ে দিছে, ট্রাই জেমিনি, যেহেতু ফোল্ডারে নাই বা কোনো ডকুমেন্টস আমরা নাই। এখান থেকে দেখি, এটা এখনো মনে হয় অ্যাভেলেবেল করে নাই নাকি, আমি কোন ট্রাই দিই নাই এটা। এটা হচ্ছে টুলস গুলো পেয়ে যাবেন। এই হলো আপনাদের গুগল ড্রাইভের হচ্ছে ইউজার গাইডলাইন। এটা নিয়ে অতিরিক্ত বলার কিছুই নাই, এই হলো বিষয়। আপনারা সবাই প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এখান থেকে সবকিছুই ইউজুয়ালি পেরে যাবেন। একদিন বসে সবকিছু ক্লিয়ার করে নেবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিলেই বাসায় করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আসি মেইন জায়গায়। আমি কোথায় আছি এটা? আচ্ছা, ওকে, আমরা এখানে কিছু নতুন নিলাম। এগুলো আচ্ছা, আমরা এখন দেখবো গুগল ডক্স কিভাবে কাজ করে, ঠিক আছে? গুগল ডক্স নিছি, এখান থেকে শিট নিছি, এন্ড আমাদের লাগবে কি ফর্ম। তো গুগল ফর্মটা কই গেল, ভিতরে যাই। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, যাক বাদ দেন। এখান থেকে আমি একটা গুগল ফর্ম নিব। একটা গুগল ফর্ম নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমি একসাথে তিনটা আপনাদের দেখাই দিব। প্রথমে ডক্স, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করছেন এখানেও সেম জিনিস, ঠিক আছে? তো আমি এখানে ওটার সাথে জাস্ট টুলস গুলোর পরিচয় করে দিচ্ছি। আর এর ভিতরে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমরা ওয়ার্ডে একটু প্যারা পোহাইতে হয়, বাট এখানে খুব ইজিলি ইউজ। এগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ,
গুগল ডক্স যে পারবে সেইটাও পারবে প্রপারলি, কোনো সমস্যা নেই। বাট এখানে হচ্ছে বিষয়টা কি, ওখানে যে বিষয়গুলো আছে এখানে সেম আছে, বাট এটা একটু হাইড করা। আমি আমার স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনে একটু প্রবলেম, স্ক্রিনে লাইট দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজ, এখানে আমরা লেখালেখির জন্য ব্যবহার করবো, ঠিক আছে। আমরা এটা লেখালেখির জন্য ব্যবহার করবো। এখানে এখানে দেখেন গুগল ট্যাবস, আর ওখানে ছিল গুগল শিট, সরি এখানে ছিল ওয়ার্ডে ভুলে গেলাম। আর যাও, এরকমই কিছু একটা, মানে এখানে আপনি হচ্ছে আলাদা আলাদা পেজ নিতে পারবেন। দেখেন 2 3 4 ছয়টা পেজ আমাকে এসে দিল। এটা কিন্তু একটা ট্যাবের মধ্যে আমি পেলাম। এখন আপনি যদি মনে করেন এরকম আনলিমিটেড পেজ আপনি আরো একটা ট্যাবে নেবেন, তার জন্য আপনাকে এখানে দেখেন ডকুমেন্টস ট্যাব আছে, প্লাস চিহ্নতে ক্লিক দেন, একটা নতুন ট্যাব দেবে। এখানেও সেম ভাবে আপনি যতগুলো প্রয়োজন নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে ট্যাব নিতে পারেন। ট্যাবগুলোর নাম যদি আপনি পরিবর্তন করতে চান, রিনেমে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে নাম চেঞ্জ করেন, রিনেমে যান, নাম চেঞ্জ করেন, ঠিক আছে। ধন্যবাদ। যতগুলো প্রয়োজন একটা করে প্লাসে ক্লিক করবেন, একটা একটা করে হইতেই থাকবে যতগুলো দরকার, ঠিক আছে। আমি 26টা পর্যন্ত নিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের প্রয়োজন মাফিক নেবেন। ডিলিট করার জন্য 3 ডটে আসবেন, ডিলিট করে দেবেন একটা একটা করে, ঠিক আছে, ডিলিট করে দেন। আর ফাইল শেয়ারের যে বিষয়টা, এটা কিন্তু একটু আগে দেখালাম, সব জায়গাতেই সেম। এখান থেকে আপনি ট্যাবে এসে 3 ডট মেনুতে গেলেও কিন্তু কপি লিঙ্ক করে কারোর সাথে শেয়ার করতে পারবেন। রিনেম, ডুপ্লিকেট, চাইলে একটা ট্যাবকে আপনি সেম ট্যাব দুইটা করতে পারবেন। ডুপ্লিকেটে ক্লিক করেন, সেম ট্যাবটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরভাবে হচ্ছে এখান থেকে ট্যাবের ইউজ করতে পারবেন। এখন দেখেন ওয়ার্ডে যেসব জিনিস ছিল এখানেও সেগুলাই আছে, বাট ওয়ার্ডে ছিল কি লেখা প্লাস হচ্ছে আপনার আইকন এক জায়গায়, বাট এখানে কোনো লেখা নেই, জাস্ট হচ্ছে আইকন গুলো আছে। তো এইখানে 100% দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আপনি জুম ইন অ্যান্ড আউট অপশন দেওয়া আছে। আপনি যদি ফিট করতে চান, ফিটে ক্লিক করেন, এটা স্ক্রিনের সঙ্গে ফিট হয়ে থাকবে। আপনি 100%, 50%, 75, 90 যেটা আপনার স্ক্রিনের সাথে যাবে আপনি সেটা নেবেন, মানে আপনার ওয়ার্ক ফ্রেন্ডলি যেটা হবে। আমার ওয়ার্ক ফ্রেন্ডলি হচ্ছে আমি 75% ইউজ করি, আমার কাছে এইটাই, আমি এটা ইউজ করতেছি। এই যে এটাকে চাইলে, যেটাকে মার্জিন বলা হয়, আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন এরকম ভাবে। এটার আছে এই পাশে, এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। শর্টকাট এর ভেতরে নিয়ে আসবে। এখন এটা গেল হচ্ছে জুম ইন অ্যান্ড আউট। এখানে আছে সার্চ দ্য মেনু সার্চ, এত কিছু শেখার দরকার নেই, বাসায় প্র্যাকটিস দেবেন কি আছে, ক্লিক করলে কোথায় যাইতে যাচ্ছেন এখানে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার আনডু অ্যান্ড রিডো বাটন, এটা হচ্ছে প্রিন্ট, এটা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক, এটা হচ্ছে অনলাইন ভাষা। পেইন্ট ফরম্যাট, এটা কাজ প্রয়োজন নাই আপনাদের। হ্যাঁ, দেখেন টেক্সট, আর এটা হচ্ছে টেক্সট স্টাইল। আপনি এখান থেকে এই লেখাটাকে আপনি কি আকারে রাখতে যাচ্ছেন, এটা কি নর্মাল টেক্সট রাখবেন নাকি হচ্ছে টাইটেল দিবেন, সাবটাইটেল, হেডিং 1 2 3, বা এখানে আরো অপশন আছে, ঠিক আছে, কোনটা দিবেন। যদি আপনি প্যারাগ্রাফ লিখেন তাহলে মনে করেন এটাকে আপনি দিতে হয়তো হেডিং 1, ঠিক আছে। তারপর নিচে যদি কিছু লিখতেন তারপরে কিছু লিখবেন, এটা থাকতো আপনার হচ্ছে গিয়ে হেডিং 2, এটার হেডিং
এই হচ্ছে সাবহেডিং। ঠিক আছে, এরভাবে আপনাদের কি করে নিতে হবে। আবার কোনো কিছু যদি টাইটেল দিতে চান তাহলে এখান থেকে ধরে জাস্ট টাইটেলে ক্লিক করেন, এটা টাইটেল আপডেট থেকে যাবে লেখার জন্য। তারপর পাশে দেখেন এরিয়াল আছে, এটা হচ্ছে আপনার ফন্ট নেম আর কি। এখান থেকে আপনি যেটা খুশি যেটা প্রয়োজন করবে এখান থেকে আপনি টাইমস নিয়ে ভ্রমণ, এই যে অ্যাডিলেড টাইমস নিয়ে ভ্রমণ করতে পারেন, এরিয়াল করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেখান থেকে নেবেন। টাইমস নিয়ে ভ্রমণ হয়ে গেল। এখন দেখেন এখান থেকে টেক্সটের বা ফন্টের সাইজ মাইনাস করেন, ছোট হবে, প্লাস করেন, বড় হবে। কিংবা এই লেখার উপরে ক্লিক করলে এটা আপনাকে দেখেন দিয়ে দিচ্ছে 96 থেকে 72, 60, 48, 36, যেগুলো আপনি এখান থেকে লিখে দিতে পারেন। এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে ইটালিক, এটা আন্ডারলাইন, আর এটা হচ্ছে টেক্সট কালার, কালার চেঞ্জ, আর হচ্ছে হাইলাইট কালার। এটার মধ্যে রেড পড়ে আছে, ব্ল্যাক দিয়ে দিই, নিচেরটা ফিল কালার, উপরেরটা হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, ইনসার্ট লিংক, যে আমরা যেটা ইনসার্ট থেকে দেখছিলাম সেটা কিন্তু এখানে দেওয়া আছে। কোনো লেখার মধ্যে যদি লিংক দিতে চান, লেখাটাকে সিলেক্ট করার পরে লিংকে ক্লিক করেন, এখানে লিংক বসায় দেন, অ্যাপ্লাই করে দেন, এটা লিংক আকারে থেকে যাবে। এই যে মূল লিংক। হ্যাঁ, কমেন্টস, যে ডকুমেন্টসের সাইডে ছিল এটা দেখেন সামনে দিয়ে দিয়েছে। কমেন্ট কিছু করতে যাচ্ছেন, এখানে লিংকের পরে কমেন্ট করে দেন। এখানে ক্লিক করা মাত্র এখানে কমেন্ট শো করবে। ডিলিট করতে যাচ্ছেন, ডিলিট করে দেন, শেষ। যদি এই লিঙ্কটাকে ডিলিট করে দিতে চান, নেমে আসবেন, এখান থেকে এটারে ব্যাকস্পেস দিয়ে কেটে দেন, সরি লিঙ্কটা চলে গেছে। এখান থেকে এসে সরিয়ে দেন, এটা গেল। পিকচার যদি ইনসার্ট করতে চান, এই যে দেখেন এখানে সামনেই দিয়েছে, মানে আপনার কথা হচ্ছে যে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস সব কিছু সামনে দেওয়া আছে, আপনাদের কিছু খুঁজে বের করতে হবে না। এখানে আসেন, আচ্ছা পিকচারটাকে দেখেন, সেম ভাবেই আপলোড ফ্রম কম্পিউটার কিংবা আপলোড ফ্রম ড্রাইভ, ফটো, ক্যামেরা বা ইউআরএল, এখানে যান, এখান থেকে আপনার কোনো পিকচার যদি থাকে, আমার কি আছে, নাই, এরকম ভাবে হচ্ছে আপনারা পিকচার নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে দাঁড়ান আমি দেখাই, আমার তো ফাইলে থাকার কথা, আমি এটাই নিয়ে আসলাম। এখন এটারে ছোট করেন, করার পরে সেম ভাবে দেখেন এখানে ইন ফন্ট চলে গেল, র্যাপ টেক্সট করে নিলেন, এই যে র্যাপ টেক্সট করে নিলেই মুভ ফিক্সড পজিশন উইথ টেক্সট, এটা না, এটাই মুভ উইথ টেক্সট। ঠিক আছে, এখন আপনি এটারে যেখানে খুশি নিয়ে যান, এখানে তখন যাবে। এখন এটা যেখানে রাখবেন সেখানে চলে যাবেন। এখানে বেশ কয়েকটা অপশন আছে, একটাকে বলা হচ্ছে যে আপনার ইনলাইন, র্যাপ টেক্সট, ব্রেক টেক্সট, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সটের উপরে মুভ উইথ টেক্সট দেন, তারপরে টেক্সটের সাথে এটা দৌড়াবে, যেখানে রাখবেন সে সেখানেই থাকবে। ঠিক আছে, এরকম ভাবে পিকচারটা সেম ভাবে কাজ করে, খালি অনলাইন ভার্সন আর অফলাইন ভার্সন। অ্যালাইন, ডিলিট করে দিই, এই দেখেন অ্যালাইন
যেখানে দেবেন সেখানে যাবে মিডিল লেফট, কিংবা এটাকে কি বলা হচ্ছে মনে হচ্ছে জাস্টিফাই, মানে পুরো একটা প্যারাগ্রাফ যদি লিখেন এটা তার মতো করে সে বিভিন্ন জায়গায় জায়গায় বসে যাবে, কোথাও 4টে স্পেস নিবে, কোথাও 2টে স্পেস নিবে, কোথাও ইন্টারভিউ নিয়ে সে জাস্টিফাই করে সে তার মতো করে বসে যাবে। লাইন এন্ড প্যারাগ্রাফ লাইন, এটা আপনাদের লেখালেখি করা দরকার না। এই যে বোল্ড সাইন বলছিলাম না, এই যে দেখেন এখানে আছে, এখানে চেক লিস্ট, এই পাশে আসেন বুলেট সাইন আছে, যেটা প্রয়োজন সবগুলো আলাদা আলাদা দেওয়া আছে, একটা একটা করে এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যারো, স্টার মার্ক, যেটা খুশি। পাশে দেখেন এই যে নাম্বারিং আছে 1 2 3, 1 সাথে ব্র্যাকেট এবিসি, রোমান 01 সবকিছু এখানে পাবেন। ইনক্রিজ ডিক্রিজিং লিমিট, এটা কাজ নেই। এখানে এডিটিং একটা অপশন আছে, আপনি এখান থেকে কি আকারে দেখতে যাচ্ছেন, যদি আপনার নিজের ডকুমেন্ট হয় তাহলে আপনি এডিটিং আকারে দেখতে পারেন, ভিউ আকারে দেখতে পারেন। ভিউইং এ গেলে আপনি এডিটে কোনো কিছু পাবেন না, আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি এডিটিং এ দেখতে চান এখান থেকে এই যে দেখেন আইকন, এডিটিং এ যান, এখান থেকে এডিটিং এ ফেরত আসবেন। সেম ভাবে এখানেও তাই, যেটা আমরা তো দেখাইলাম সবকিছু এক। হ্যাঁ, এডিট এগুলো যা আছে সব এই বাইরে এখানে দেওয়া আছে। ইনসার্টে পিকচার পাবেন, এই টেবিল, টেবিল প্রয়োজন পড়ে টেবিলে আসেন, ড্রয়িং, ক্রাফট, সিম্বল সবকিছু এর মধ্যে গেছে। ফরম্যাট দেখেন, পেজ নাম্বার যদি নিতে চান, হেডার ফুটার যদি নিতে চান তাহলে হেডার ফুটারের জন্য ফরম্যাটে আসবেন, হেডার এন্ড ফুটারে যান, কতটুকু সাইজ নেবেন, যেমন 5 ইঞ্চি নাকি হচ্ছে আরো বেশি নিয়ে যাচ্ছেন, কিন্তু 1 নিতে চান 1 দেন, 1 দেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন যে 1 ইঞ্চি করে আপনাকে হেডার দিয়ে দিবে। এটা হেডার দিছে, ফুটার লাগবে, ফুটারে ক্লিক করেন, দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনারা হেডার ফুটার নিতে পারবেন। পেজের ওরিয়েন্টেশন নিতে চান, ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। লম্বা লম্বি ছিল, এটা এখন আপনার হচ্ছে পাতার দিকে চলে গেছে। পোর্ট্রেটের ছোট এখানে টুলসে আসেন, এখান থেকে এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় না লেখার ফরম্যাট, লেখার ফরম্যাটটা হাতে ধরে মানে ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়। মনে করেন এখান থেকে আমি টেক্সট কয়টা কপি করলাম, এখানে পেস্ট করলাম, এটার ফরম্যাট কিরকম আছে দেখেন, এখানে যা ছিল তারপর আমি চাচ্ছিলাম যে ফরম্যাটটাকে ক্লিন করব, তার জন্য জাস্ট সিলেক্ট অল করে টুলসে যান, যার পরে এক্সটেনশন কোথায় গেল, এই যে ফরম্যাট, এই যে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে ক্লিক করেন, দেখবেন যেটা এটা ম্যানুয়ালি একদম ক্লিয়ার ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, কথা বলতে এভাবে হচ্ছে আপনারা ফরম্যাট চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, টুলসে আসলে অনেক কিছু আছে, কিন্তু আপনি এখানে কতগুলো সংখ্যা আছে, এটাকে যদি আপনি করতে মানে কতগুলো ওয়ার্ড আছে, এটা এটা যদি আপনি কাউন্ট করতে চান তাহলে টুলসে আসলে আসলে ওয়ার্ড কাউন্ট ক্লিক করেন, একটা পেজ ওয়ার্ড আছে 46, ক্যারেক্টার আছে 308, স্পেস সহ ক্যারেক্টার, সরি স্পেস ছাড়া
463, ঠিক আছে। এখান থেকে আপনার ওয়ার্ড কাউন্ট করে নিতে পারবেন, যেটা আমাদেরকে ডক্সে দেয়, এখানেও দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার, কোন গ্রামারে মিস্টেক থাকলে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তারপর হচ্ছে সিগনেচার অ্যাড করতে চান, সিগনেচার করবেন। হ্যাঁ, লাইন নাম্বারিং, এগুলো হচ্ছে কাজে। দেখেন প্রত্যেকটা লাইনে নাম্বার দিছে। আমরা অনেক সময় দেখি ওই যে গ্রাফ তৈরি করার সময় দেখা যায় যে হচ্ছে গ্রাফের নিচে নাম্বার করা থাকে, ঠিক আছে। এরকম ভাবে হচ্ছে আপনারা নাম্বার দিতে পারবেন। চাইলে উঠে দিতে চাইলে লাইন নাম্বার নিয়ে এসে এটা উঠে দেন। এখানে আপনারা ইমোজি ইউজ করতে পারবেন। ক্লিক করার পরে ইমোজি, লেখার উপরে ইমোজি দেওয়া আছে। অনেক সময় দেখবেন যে অনেক ডকুমেন্ট এরকম ইয়েলো কালারের থাকে, এটা ইমোজি ব্যবহার করে কমেন্টস, ঠিক আছে। এইভাবে হচ্ছে ডকুমেন্টস কাজ করে। এডিট ভিউ, ইনসার্টে হচ্ছে গিয়ে যে টেবিল, বক্স, অ্যাডভান্স, ঠিক আছে। ট্যাব চাইলে ট্যাব, এখান থেকে আপনারা বাসায় একটু ট্রাই দেবেন, কারণ এগুলো আপনাদের আমি জাস্ট পরিচিত করে দিচ্ছি, আপনাদের কিন্তু এগুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা করা লাগবে। পর্যাপ্ত আলোচনা না করলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হবেন না, ক্লিয়ার হওয়ার আগে যখন আপনার বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। তো বাসায় ট্রাই করেন বেশি বেশি এগুলো নিয়ে। আর যদি মনে করেন যে আমি ট্রাই করবো না, আমি প্রজেক্ট ওয়াইজ কাজ তো করতেছি, তাহলে সেটা অন্যরকম বিষয়। আর শেখার ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে, এই এক্সেল এন্ড ওয়ার্ড নিয়ে বসলেই 6 মাস চলে যাবে। তো জাস্ট যতটুকু প্রয়োজন পড়তেছে দেখা যাচ্ছে আমার দিক থেকে সর্বোচ্চ যা পারি। হ্যাঁ, এটা গেল ডক্স। এখন যদি শিটে আসি, শিট আমি একটু জুম করবো 20%, 125। এইখানেও সেম, ঠিক আছে, সবকিছুই। এখানে আপনার হচ্ছে এই যে এগুলো সবই সেম। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফন্ট, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, টেক্সট কালার, টেক্সট কালার এটা, ফিল কালার হচ্ছে পাশেরটা। এখানে আপনারা এক্সেলে যেভাবে হচ্ছে বর্ডার দেন, এখানেও সেম। সিলেক্ট, বর্ডারে ক্লিক করেন, এটা অল বর্ডার, এটা ইনার বর্ডার মানে মিডল বর্ডার, এটা হচ্ছে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল, এটা আউট। এই দেখেন সবগুলো এখানে দেওয়া আছে। অল বর্ডার ক্লিক করেন, বর্ডার হয়ে যাবে। হ্যাঁ, এখানে 3টা অপশন আছে। এটা হচ্ছে আপনার অ্যালাইন, এই 3টা অ্যালাইন। আমি এখানে এই 3টা চুজ করেন, অ্যালাইন। পাশে দেখেন এখন এই লেখাটাকে আপনি কোথায় রাখতে যাচ্ছেন, বক্সটার উপরে নাকি ঠিক মাঝামাঝি নাকি নিচে। মাঝখানে রাখতে চাইলে মাঝেরটা দেন, কেটে মাঝে নিয়ে আসেন, চারিধার থেকে মাঝখানে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনারা মাথায় রাখেন। অনেক সময় দেখি কি মনে করেন যে আমি এখানে টেক্সট করতেছি, লিখতেছি, লেখা আউট করে দিই, দেখেন এই লেখাটা চলে গেছে না পারবে, এই ঘরের মধ্যে কিন্তু নাই, কিন্তু আমি চাচ্ছিলাম এই লেখাটাকে ঘরের মধ্যেই রাখতে। এইটাকে ঘরের মধ্যে রাখার জন্য এটাকে সিলেক্ট করার পরে এখানে দেন ড্রাগ করে দেন, এটা নিচে চলে যাবে, এটার ভিতরে থাকবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার এটা জাস্ট র্যাপও করবো, বাট আমার সেলের পরিমাণটা মানে সাইজটা ঠিক রাখবে। তার জন্য এখান থেকে ক্লিপ করে দেন, দেখবেন যে এটা কিন্তু আছে, ওর ভিতরে আছে, বাট এটা র্যাপ অ্যান্ড ক্লিপ আকারে আছে। আর এটা যদি দেন, এটা দিলে ওভারফ্লো মানে আপনার সেল থেকে বের হয়ে যাবে।
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ করতে গিয়ে অনেক সময় আপনারা এটার সম্মুখীন হবেন যে আপনি লিখতেছেন পার হয়ে চলে গেছে। তো এগুলো একটা ভয় পাওয়ার দরকার নেই, এই ছোটখাটো জিনিসগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। র্যাপ করে দেন, দেওয়ার পরে ক্লিক করে দেন, কিংবা আপনারা র্যাপ না করেও জাস্ট ক্লিক করে দেন, তাও এটা হয়ে যাবে, একসাথেই কাজ শেষ। অনেক সময় আমাদের লেখাটাকে একটু বাঁকা তারা করতে হয়, তার জন্য এটা এই যে এই যে ঠিক আছে, উপর নিচ এরকম ভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফিল্টারের যে বিষয়টা আমি বলছিলাম সেইটা একটু বলি আপনাদের, গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি পুরোটাই ডিলিট করে দিলাম। ফিল্টার এখান থেকে মনে করে আমি প্রত্যেকটাতে একটা করে লিখি। আমরা ইতে দেখলাম যে হচ্ছে একটা একটা করে ফিল্টার বসাতে হয়, বাট এখানে যখন আপনি ফিল্টার দেবেন, সরি আপনি যখন ফিল্টার দেবেন তখন যেই সেলে দিতে যাচ্ছেন সেই সেলে যদি দেন, তাহলে এখান থেকে চুজ করে নিয়ে ফিল্টারে ক্লিক করবেন, দেখবেন যে ফিল্টার বসে গেছে, এটা একটা সেলে গেছে। হ্যাঁ, বাট আপনি মনে করেন সব কিছু করে দেবেন, তাহলে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করেন, দেখবেন যে পুরাটার উপরে পড়ছে। পুরোটা উপরে পড়ে গেছে। সবগুলো একবারে সিলেক্ট করে নেন, নিয়ে ফিল্টার মারেন, সবগুলোতে ফিল্টার চলে গেছে। আর আপনি শর্ট করেন A to Z। ওকে, আপনারা একটা ফিল্টার মারি A to Z, দেখবেন যে এটা A to Z ফিল্টার হয়ে গেছে। কিন্তু আমরা সেটা দেখছিলাম কি যে এই একটা একটা করে দেওয়া লাগছিল, মানে এইটাতে দিলে এটা দিয়ে পড়তেছে, বাকিগুলোতে যাচ্ছে না। ঠিক আছে, তার জন্য আপনি যদি জাস্ট একটা কলামের উপর ফিল্টার দিতে চান, তাহলে আপনি জাস্ট একটাকে সিলেক্ট করে ফিল্টার মারেন, তাহলে একটা থাকবে। আর আপনি যখন সবগুলোতে ফিল্টার দিবেন, মানে সবগুলোতে ফিল্টার দিবেন পাশাপাশি যে কোনো একটাতে কাজ করবেন, সবগুলো পরিবর্তন হবে, তাহলে আপনি সবগুলো চুজ করার পরে ফিল্টার মারেন, তারপর একটাকে আপনি চেঞ্জ করেন, তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে এই হচ্ছে ফিল্টারটা খুবই সোজা। এটা ফাংশন, এক্সেল আমরা যে ফাংশনগুলো দেখলাম, এইটাকে এখানে দেখেন সব কিছু দিয়ে রাখছে। অনেক কিছু আছে যেটা আপনার শীটে কল্পনাও করতে পারবেন না। অলে যান, অল থেকে পার হয়ে আসেন, এখানে কত কি আছে দেখছেন, সবগুলো একটা ফর্মুলা। দেখেন স্ক্রল করতে করতে যত নিচে আসতেছি, ফর্মুলা শেষ হয় না। এই সবগুলো ফর্মুলার কাজ শিখতে অনেকদিন সময় লাগে। তো এখান থেকে যেই মানে ডিফল্ট যে কটা আছে ওটা শিখলে আমার সাম এভারেজ কাউন্ট ম্যাক্সিমাম, হ্যাঁ, এগুলাই দরকার। যদি আপনি নিজে একজন এক্সেল প্লাস হচ্ছে স্প্রেডশিট স্পেশালিস্ট হইতে চান, তাহলে আপনাদের এইটার জন্য আলাদা কোর্স করতে হবে, আদারওয়াইজ স্পেশালিস্ট হওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ ম্যাক্সিমাম মানুষ বা পাবলিক জানে না বা টিচার জানে না যে এখানে এগুলোর কাজ কি। ঠিক আছে, তো যারা স্পেশালিস্ট তাদের সাথে এগুলো নিয়ে কথা বলতে হবে। পার্সোনালি আমি অত কিছু জানি না। তো দেখেন এইখানে একটা অ্যারো আছে, এটাতে আপনি ক্লিক করবেন, উপরে যে ইন্টারফেসটা ছিল চলে গেছে, মানে এই যে এইটা আবার দেন, এটা আছে। তো মূলত এভাবে স্প্রেডশিট কাজ করে, স্প্রেডশিটে কাজ করে মজা। এখান থেকে ডাউনলোড অপশন আপনাকে দেবে, কোথায় গেল, ফাইল থেকে ডাউনলোডে যান। এখন আপনি কি আকারে এটা ডাউনলোড করবেন, মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট পিডিএফ। অনেক সময় আমাদের আপনাদের ক্লাসের একটা টপিক আছেই, তার কোথায় গেল, ক্লাস 2, দেখেন একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করুন। ঠিক আছে, কিংবা মনে করেন যে ওয়ার্ডকে পিডিএফ এ কনভার্ট করবেন, তাহলে কি করবেন, ওয়ার্ডে যান, ফাইল থেকে ডাউনলোডে আসেন, এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড দেন,
পিডিএফ ডকুমেন্ট, ঠিক আছে। তো পিডিএফ এর জন্য এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, এক্সেলেও তাই, ফাইল থেকে ডাউনলোড পিডিএফ। এখান থেকে পিডিএফ করেন তাহলে আপনার কোনো কিছু মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আপনার যেরকম ডকুমেন্ট সেরকমই থাকবে। বাট আপনি থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে অনেক সময় ভেঙে বা কেটে যেতে পারে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাইছিলাম একটা ওয়েবসাইটের নাম আই লাভ পিডিএফ, আসলে মনে আছে। এখান থেকে আপনারা হচ্ছে এই যত কনভার্ট করার যে বিষয়টা এখান থেকে করে নেবেন। আমি পার্সোনালি এটা ইউজ করি, পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে যেটা খুশি পাবেন আর কি, এটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না। হ্যাঁ, তো এইটাই হলো আপনাদের স্প্রেডশিটের কাজ। এখান থেকে এডিটে যান, সবকিছুই পাবেন, এটা বাইরে দেওয়া আছে ভিউ। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি, আমি ফিল্টারটা উঠে দিই, মনে করুন আমাদের যে প্রজেক্টে লেখা থাকে এসআইআর নেম, তারপর অপশন ঠিক আছে। আর এখানে দেওয়া থাকে, সরি এটা লাগতো না, এখানে 1 2। এখন মনে করেন যে আমি চাচ্ছি এই একটা রো এন্ড এই একটা কলাম, আমি যত স্ক্রল করি না কেন, দেখেন আমি স্ক্রল করতেছি এটা চলে যাচ্ছে, কিংবা এটার সাইডে নিয়ে যাচ্ছি 1 2 3 4 চলে যাচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে দুটোকে ফ্রিজ করে রাখবো, মানে আমি এখানে রাখবো, আমি যত স্ক্রল করি এটা এখান থেকে হারাবো, আমার কাজের সুবিধার্থে। কারণ অনেক সময় আমার বুঝে উঠতে পারে না কোন কলামটা সেল, সরি কোন কলামটা নেম আর কোন কলামটা হচ্ছে আপনার নাম্বার। তো এটার জন্য আমরা কি করবো, এখান থেকে দেখেন ভিউ আসবে, ভিউ আসার পর দেখেন একটা ফ্রিজ অপশন আছে, ফ্রিজে ক্লিক করার পরে আপনি দাঁড়ান, মনে করেন আপনি এখানে এই একটা কলাম এন্ড একটা রো, এই কলাম এন্ড এই রো, এটাকে ফ্রিজ করতে যাচ্ছেন, ফ্রিজ বরাবর। তাহলে এখান থেকে আপনি ক্লিক করেন, করার পরে ভিউ আসবে, আসার ফ্রিজে আসেন, ফ্রিজে আসলে দেবেন একটা রো একটা কলাম, দুইটা রো দুইটা কলাম, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়াই আছে। বাট আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আপনি দুইটার বেশি আপনি রো এন্ড কলামকে ফ্রিজ করবেন, তাহলে আপনি হচ্ছে স্পেসিফিক ভাবে সেটা চুজ করবেন। তার আগে দেখেন যে ফ্রিজটা কিভাবে কাজ করে। আমি একটা রো, হ্যাঁ, এন্ড হচ্ছে আমি আবার ভিউতে যাব, ফ্রিজে যাব, আর একটা কলাম আমি ফ্রিজ করলাম। দেখেন এখানে এই যে একটা করে ওয়াল উঠাই দিতে মনে করেন, মানে আমি যত স্ক্রল করি না কেন এটা যাবে না, এটা থেকে যাবে, মানে এটা ফ্রিজ হয়ে গেছে। আবার যখন পাশে যাই দেখেন সিরিয়ালটাও থেকে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে জাস্ট একটাই আছে, এই একটা এই একটা, বাট আমার তো প্রয়োজন ছিল কি এই সবকটার, ঠিক আছে। তো আমাকে এখান থেকে চুজ করতে হবে, কিন্তু ভিউতে গিয়ে ফ্রিজে যান, আপ টু রো 1, আবার আপ টু কলাম সি। এখন দেখেন আমার একটা রো নিয়েছেন, তিনটা কলাম নিয়ে নিয়েছেন, ঠিক আছে। বাট আমার তো দরকার একটা, তার জন্য ভিউতে যাবেন, তারপর ফ্রিজ, ওয়ান কলাম অ্যান্ড হচ্ছে কোথায় গেল ভিউ, ফ্রিজে আসেন। এখন যে কয়টা আপনি রো নিতে যাচ্ছেন, আমি এখান থেকে নাম্বার পর্যন্ত নিব, ভিউয়ে যাব, ফ্রিজ আপ টু রো 1, এই দেখেন এটা থেকে গেছে, ঠিক আছে। এরকমভাবে ফ্রিজ করে নেবেন। কাজের ক্ষেত্রে অনেক প্রজেক্টই দেখবেন যে জিনিসটা করা থাকে না, বিশেষ করে লিঙ্কডইন বেসিস যে কাজগুলো করা হয় প্রোফাইল দিয়ে আর কি,
মানে প্রোফাইল থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। মনে করেন যে প্রোফাইল থেকে আপনি নেবেন, এখন কোনো কারণে আপনি বুঝতেছেন না যে কোনটার নেম, কোনটার নাম্বার, কোনটা ওনার নেম, ঠিক আছে? তা আপনি জাস্ট এরকমভাবে যদি করে রাখেন তাহলে দেখেন আপনাদের সুবিধা হবে। এটা নেম, এটা নাম্বার, এটা অন্য কিছু, মানে যেটা দেওয়া থাকবে সেটা। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই কাজের। এখানে হচ্ছে যে দেখেন কমেন্টস অপশন আছে সবগুলোতে। ইনসাইডে আসেন, এখানে সেল, রো, কলাম, শিট, হ্যাঁ, ইমেজ, মানে চেক ডাউন, ড্রপ ডাউন। আচ্ছা, চেক এন্ড ড্রপ ডাউন বিষয়টা একটু বলি। অনেক সময় দেখবেন যে এগুলোতে একটা ইতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন বের হয়, এটাকে বলে ড্রপ ডাউন। তার জন্য ইনসার্টে যাবেন, যাওয়ার পরে ড্রপ ডাউনে ক্লিক করবেন, অপশন দেবে। এখানে দেখেন দুইটা অপশন দিছে, অপশন 1, অপশন 2। যদি আরো আইটেম প্রয়োজন পড়ে অ্যাড অ্যানাদার, যেই কটা লাগবে ক্লিক করবেন। নেওয়ার পরে এখানে আসেন, এখানে এটাকে কালার করে দেন, একটা করে একটা আলাদা আলাদা দিতে হবে। তারপরে কালার চেঞ্জ করবেন। তারপরে এখানে ডান করে দেন। দেওয়ার পরে দেখেন এটাকে কেটে দেন। এখন এখানে ক্লিক করেন, দেখুন অপশন আসবে। তাহলে যেটা চুজ করতে হবে, এর মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে যে লিঙ্কডইন থেকে মেইল কালেকশন যে প্রজেক্ট, এটা হয়তো করছে না, তারাই ড্রপ ডাউনের সাথে পরিচিত। এইটা এরকম ইনসার্ট করবেন, এখান থেকে যে অপশনটা দরকার দিয়ে দেবেন, এটা হয়ে যাবে। অপশন 2, জি। চাইলে এখান থেকে এই যে এডিট বাটনে এসে আপনি আবার এটাকে এডিট করে নিতে পারবেন। এবার ড্রপ ডাউন কাজ করে। এখান থেকে চেক বক্স সেম ভাবে চুজ করবেন, ইনসার্টে আসবেন, চেক বক্সে যাবেন, চেক মার্ক। এটা যারা পেমেন্ট করে তারা এই জিনিসটা ইউজ করে। সিরিয়াল ওয়াইজ একে পেমেন্ট করতে হবে 500, আর করতে হবে 600, আর করতে হবে 500। তো কথা হচ্ছে যে আমি পেমেন্ট করছি কিনা। তোমার মনে হয় পেমেন্টটা না, ক্লিক মার দিলাম মানে বুঝলাম যে এটা ওকে, ক্লিক আছে ওকে। যেগুলো ক্লিক দাও না, টিক মার দাও, সেগুলো পেমেন্ট করতে হবে। তো এই জিনিস দুইটা এরকম ভাবে কাজ করে। ইনসার্টে আর কি আছে যেগুলো প্রয়োজনীয় আর কি, ফাংশন তো দেখাইলাম। এই যে ইমোজি দিন লাগে, নিজের থেকে ইমোজি নেবেন, ইমেজ সেভাবে। তারপর ফরম্যাটে আসেন। এই যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন আমি এখানে আমার নাম্বারটা লিখব। আচ্ছা, এই যে আমি 0177 দিলাম, বাট এখানে 0 আসবে। আসার পিছনে কারণ হলো এখানে আমি নাম্বার সিলেক্ট করে নাই, ঠিক আছে? তো যদি কখনো নাম্বার লিখতে চান কোনো কলামে বা রোতে, সেই জায়গায় সিলেক্ট করার পরে এখান থেকে ফরম্যাটে আসবেন, ফরম্যাট থেকে একটা দেখবেন যে প্লেন টেক্সট একটা অপশন আছে, নাম্বারে যাবেন, যাওয়ার পরে প্লেন টেক্সট দেওয়ার পরে এখন দেখেন আমার 0টা আছে। কিংবা নাম্বার থেকে নাম্বারে যাবেন, সরি নাম্বারে নাই, ভুলে গেছি। নাম্বার থেকে এসে অটোমেটিক চলে গেল, যাও ভুলে গেছি, সরি। তো আমি যেটা ম্যানুয়ালি ইউজ করি সবসময় এইটাই, আমি নাম্বার থেকে এসে প্লেন টেক্সট করে দিই, মানে যেটাতে আমার কাজ হবে আমার সেটাই আপনাকে শর্টকাটে শিখে দিচ্ছি, ঠিক আছে? আর আপনি যখন যেখানে এখন দেন, এখন 0 উঠবে, যেই ঘরে দেবেন 0 উঠবে, যেটা আগে উঠতো না, ঠিক আছে? তো এই জিনিসটা করা যায়। গুগল অনেকে মানে ভাবা চায় যে 0 উঠতেছে না, কেন উঠতেছে না, ঠিক আছে? এইটা হলো বিষয়। এখান থেকে আপনারা 0 কাউন্ট করার জন্য ফরম্যাট থেকে নাম্বারে যাবেন, নাম্বার থেকে প্লেন টেক্সট এভাবে
এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, র্যাপিং, রোটেশন সব কিছু এখানে দেওয়া আছে, যেটা এখানে বের করে দেওয়া আছে। ডাটা, এই যে ফিল্টার, এই যে এখানে ফিল্টার, ঠিক আছে। এগুলো অনেক কাজ, আমি নিজেও অনেক কাজ জানি না, ঠিক আছে। তো যতটুকু প্রয়োজন পড়ে, আমার যতটুকু শেখার প্রয়োজন আছে আমি শিখিয়ে দিচ্ছি। টুলস, স্পেলিং, স্পেল চেক, ঠিক আছে। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন সবাই। এই হলো হচ্ছে আপনার স্প্রেডশিটের কাজ। এগুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে যে কোনো প্রজেক্টে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। যদি এগুলোকে ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ক্লিয়ার। এইভাবে হচ্ছে ডক্স অ্যান্ড স্প্রেডশিট কাজ করে। এখন আসেন সবচেয়ে মজার যে জিনিস, এটা হচ্ছে কি আপনার গুগল ফর্ম। এখন আপনি যতগুলা এজেন্সি দেখেন, কোম্পানি দেখেন, তারপর হচ্ছে ই-কমার্স সেলার দেখেন, অনেকে দেখেন যে জুতো বিক্রি করে, টি শার্ট বিক্রি করে, শার্ট বিক্রি করে, মধু বিক্রি করে, ঠিক আছে। যত ধরনের অনলাইন পার্সেস বা হচ্ছে সেলিং এর যে প্ল্যাটফর্ম, সবগুলা যে ইনফরমেশন গুলা কাস্টমারের কাছ থেকে নেয়, তার 90% যারা ওয়েবসাইট বেস নেয় তাদের হিসাবটা আলাদা, তারা ই কমার্স ব্যবহার করে। আর যারা ওয়েবসাইটের বাইরে, জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো যারা ইউজ করে, তারা 95% এই গুগল ফর্ম ইউজ করে, ঠিক আছে। এখন এই গুগল ফর্মের খুঁটিনাটি কি, এটা কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে লিঙ্ক আপ করতে হয়, এটাকে পাবলিশ করতে হয় কিভাবে, মানে যত এ টু জেড আছে আর কি, সব এখন আমি একটু সময় নিয়ে আপনাদেরকে ধরে ধরে শেখাবো। মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। তার একটু খোঁজ নিয়ে আপনারা আছেন নাকি আমার কথা শুনে আপনারা ঘুমাই গেছেন? আপনারা আছেন সবাই? জি ভাই আছে। জি ভাই আছি। মানে আমি আবার শেখাইতে গেলে আমি আবার আমার এই ফ্লোটাকে অন্যদিকে নিয়ে যাই, কারণ আমি একদিক থেকে আরেক দিকে চলে গেলে বুঝাইতে পারি না, আমাকে আবার রিপিট করতে হয়। তো নিজের খাটুনি কমাইতে এক ফ্লো নিয়ে আগাই, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই ফ্লো নিয়ে আগাইতে গেলে আমার জিনিস ঠিক রাখতে গিয়ে আপনাদের এনার্জিটা ডাউন খেয়ে যায়, ঠিক আছে। তো যা হোক, এখন কথা হচ্ছে যে আমি এখন বলি, এই যে দুইটা জিনিস শেখাইলাম, আমার কিরে দিছি। আচ্ছা, আরেকটা যে বিষয় মানে শেখাই, মনে করেন কোনো কিছু কেটে দিয়েছেন ভুল ক্রমে, সেম ওই জায়গাতে ফেরত যেতে যাচ্ছেন, তাহলে হচ্ছে যে ট্যাব নিই না আমরা, এর ফাঁকাতে, এই ফাঁকা সাইডে রাইট বাটন ক্লিক করার পরে রিওপেন ক্লোজ ট্যাব, ঠিক আছে, ক্লিক করবেন, দেখবেন ওই জিনিসটা আবার ওপেন হয়ে যাবে সাথে সাথে। আরেকটাতে করি, আরো যতগুলো আমি ক্লোজ করছি সবগুলা এখান থেকে ওপেন হতে থাকবে যতক্ষণ আছে, ঠিক আছে। দেখেন আমি যতগুলা ক্লোজ করছি সব ওপেন হতে গেছে একটা পর একটা। তো এরকম ভাবে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই। এরকম ভাবে হচ্ছে ক্লোজ হয়ে ট্যাবগুলো, মানে ক্লোজ হয়ে যাওয়া ট্যাবগুলোকে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। এখন দেখেন আমি যে ডগস এন্ড ফিট আপনাদেরকে দেখাইলাম বা একটু বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বা পারফেক্টলি হয় নাই, তো যতটুকু হয়েছে আশা রাখেন এই জিনিসগুলো আপনারা মানে প্র্যাকটিসের মধ্যে রাখেন বা কাজ করেন অন্তত বাসায়, তো আপনার বস হয়ে যাবেন আর কি। পার্সোনালি আমি আপনাদেরকে শেখাচ্ছি, বাট আমি এই জিনিসগুলো কারো কাছে শিখি নাই, নিজে নিজে শিখছি, ঠিক আছে। আমার কোনো কিছুই নাই বলতে, ভয় পাওয়ার কিছুই নাই। একটু প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আয়ত্ত চলে আসবে। তো এখন বলেন যে এই দুইটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে মাইকটা অন করে আমাকে বলেন, আমি সলিউশন দিয়ে দিই, দিয়ে ফর্মে যাবো। আছে কারো কোনো প্রবলেম? আমি এর আগেও 2-3টা কোর্স করাইছি, প্রত্যেকটা কোর্সেই খুবই কম এরকম কোশ্চেন পাইছি যে স্যার আমি এটা বুঝি নাই বা আমাকে এটা বুঝাই না।
কারণটা হচ্ছে আমি যখন শেখাই একদম নিখুঁতভাবে আস্তে ধীরে শেখানোর চেষ্টা করি, যাতে করে একবার বোঝানোতেই সবাই বুঝে যায়। আর কেউ যদি অমনোযোগী থাকে, একটু লেট করে আসে, তার ক্ষেত্রে এই কোশ্চেন গুলো আসে যে স্যার আমি ওই জায়গাটাতে বুঝি না। ঠিক আছে? তো এই জিনিসটা আমার নিজের প্রশংসা বলতেছি না, আমার নিজেরই ভালো লাগে যে আমি মানুষকে আস্তে ধীরে বুঝাতে পারি। ঠিক আছে? তো ভাল লাগে আর কি। আমি প্রচুর সময় নিই, আর এই সময় নেওয়াটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কখনো বিরক্তির ভাবে নেবেন না, তাহলে আমি আপনাদেরকে আমার মতো করে শেখাইতে পারবো না। ঠিক আছে? এখন আসেন আমরা এখন গুগল ফর্ম নিয়ে কথা বলবো। একটু সবাই মনোযোগ দেন। এখানে আনটাইটেল ফর্ম আছে, এটা হচ্ছে রিডাম। এটা অটোমেটিক চেঞ্জ হবে যখন আমি এখানে এসে চেঞ্জ করে দিলাম। এখানে যেটা লিখবেন, এখানে লেখার সাথে সাথেই এটা সেভিং হচ্ছে। সেভ হওয়ার পরে এটা এখানে নাম চেঞ্জ হয়ে যায়। কেন? এই যে হয়ে গেছে দেখেন। এখানে নাম অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ? কিন্তু আপনি যখন এখানে চেঞ্জ করবেন, ওখান থেকে কিন্তু সাবজেক্ট ওয়ান লিখলাম, এখানে চেঞ্জ হবে না। ঠিক আছে? এটা হচ্ছে ফাইল নেম, আর এটা হচ্ছে ফর্মের টাইটেল। কি টাইটেল মানে ফর্মটা কি রিলেটেড হবে এটা। ঠিক আছে? এখন এটাতে পরে আসতেছি। এখন আগে টুলস গুলো একটু বলি। এটা দেখেন কাস্টমাইজ থিম নামক একটা অপশন, পাশেরটাকে বলে প্রিভিউ। প্রিভিউতে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই ফর্মটা কি আকারে আছে এটা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন ফর্মটা কি আছে, নাম দিছি সাবমিট বা টাইটেল সাবমিট আছে, আনটাইটেলড কোশ্চেন জাস্ট একটা অ্যাড করা আছে। এই যে এইটা এখানে শো করতেছে। আমরা এইটা পরবর্তীতে প্রিভিউ আকারে দেখবো যে অ্যাকচুয়ালি এটাকে এডিট করার পরে দেখতে কিরকম হয়, বা আমি যখন এটা মানুষকে শেয়ার করব এই জিনিসটা সে কিভাবে দেখবে। ওকে? তার আগে টুলস গুলো নিয়ে একটু কথা বলি। আনডু রিডু এটা তো সবারই জানা, এটা নতুন করে কিছু জানাচ্ছি না। ওপেন রেসপন্ডার লিংক ক্লিক করেন। এখানে ক্লিক করলে না, এটা নিয়ে একটু পরে বলতেছি, এটা অনেক কিছু আছে। শেয়ার অপশন সেম হবে, মানে গুগল ডকুমেন্টস বা গুগল টুলসের যত শেয়ারিং অপশন সবগুলো সেম টু সেম, এটা আমি নতুন করে বলতেছি। পাবলিশ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে অনেকেই ভুল করে বসে, এখানে ভুল করে এরকম করে যে এডিটিং অপশন না দিয়ে পুরো, সরি, এখানে হচ্ছে আপনার রেসপন্স অপশন না দিয়ে এডিটিং অপশন দিয়ে বসে। সেক্ষেত্রে করে কি, যারে লিঙ্ক পাঠায় সে এসে তার হচ্ছে আমাদের এখানে এডিট মেডিট করে একদম পুরো মনে করেন যে খিচুড়ি বানায় দেয়। ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটা হচ্ছে পাবলিশ ফ্রম রেসপন্ডার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজ আসে। ম্যানেজ আসার পরে দেখেন এখানে অন্যান্য গুলার চাইতে এখানে একটা অপশন বেশি আছে, আর হচ্ছে এডিটর ভিউ, আর একটা হচ্ছে রেসপন্ডার ভিউ। হ্যাঁ, এই যে এডিটর যে ভিউটা আছে এখানে আপনি বাই জিমেল অ্যাক্সেস দিতে পারতেছেন। এখানে এডিটর যে ভিউটা আছে এটা অলওয়েজ রেস্ট্রিক্টেড রাখবেন, মানে আপনি ছাড়া এখানে কেউ এডিট করতে পারবে না। বাট আপনি যদি কাউকে এডিট করার অপশন দেন, লাইক আপনার টিমে কেউ একজন আছে, আপনার কোঅর্ডিনেটর বা সাব কোঅর্ডিনেটর যেই হোক, আপনি তাকে এটার অ্যাক্সেস দিতে যাচ্ছেন যে সে এখানে এডিট করবে, বাট অনারশিপ আপনারই থাকবে। সেক্ষেত্রে এখান থেকে রেস্ট্রিক্টেডটা উঠাই দিয়ে অ্যানিওন উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পরে এইটা তারে দেন। এখানে কি বলছে দেখেন, এডিটর উইল বি এবল টু ভিউ অ্যান্ড ডিলিট ফ্রম রেসপন্স পাবলিশড দ্য ফর্ম টু অ্যাকসেপ্ট রেসপন্সেস। মানে দেখেন এ কিন্তু অলরেডি আপনাকে নোটিশ দিয়ে দিছে, এডিটর কিন্তু আপনার রেসপন্স করা, মানে পাবলিকরা যে রেসপন্স করবে এই সব কিছু কিন্তু সে ডিলিট করার ক্ষমতা রাখে। ঠিক আছে? সো এই এডিটর ভিউটা সব সময়ের জন্য রেস্ট্রিক্টেড রাখবে। ভুল ক্রমেও এটাকে, যদি আপনি এটাকে অ্যানন উইথ দ্য লিঙ্ক করেন আর এই লিঙ্কটা মানুষকে দেন, তো দেখবেন যে এটা চরিত্র হরণ করে ছেড়ে দেবে। ঠিক আছে? সো এটা অলওয়েজ রেস্ট্রিক্টেড রাখবেন। বাট
এইটা আপনি ততক্ষণ এডিটর হিসাবে রাখবেন যতক্ষণ আপনি এটাকে পাবলিশ করতেছেন, ঠিক আছে? পাবলিশ করার সময় অবশ্যই এডিটর ভিউটাকে রেস্ট্রিক্টেড করে দেবেন, এটা মাস্ট বি রিকোয়ার্ড, এটা করা লাগবে, নাহলে যে আসবে সে কিন্তু এডিট করে ফেলবে, ঠিক আছে? এখন এখানে আসেন রেসপন্ডার, মানে আপনি যাকে দিবেন সেখানে কি রেসপন্সটা করবে, কি আকারে। এখানে যদি রেস্ট্রিক্টেড করে রাখেন তাহলে লিংক যতই দেন সে কোনো রেসপন্স করতে পারবে না। বাট আপনি আপনার ব্যবসার জন্য বা হচ্ছে আপনাকে কেউ একটা অর্ডার দিল, আপনি একটা অর্ডার ফর্ম তৈরি করছেন, অর্ডার ফর্মটা রেসপন্ডার আকারে অবশ্যই তার লিংক করে রাখবেন। এখানে editor view restricted and হচ্ছে responder view always anyone with the link must be, এই দুইটা করতে হবে। করার পরে ডান করার পরে আপনি যদি মনে করেন এখন পাবলিশ করবেন, তাহলে পাবলিশে ক্লিক করার পরে যারে আপনি লিঙ্কটা শেয়ার করবেন সে কিন্তু এখানে এডিট করতে পারে। বাট আপনি যদি এইটাকে ম্যানেজ করার পরে পাবলিশ না করে ডিসমিস করে রাখেন, এটা করে দিলাম ক্যান্সেল, এটা কিন্তু পাবলিশ হয় না। আপনি এই লিঙ্কটা যে মানুষকে দেন, আমি মনে করেন আমার এইটাতে, সরি এটাতে আমি ওপেন করব, দেখেন we are sorry this document is not published, তার মানে কি এইটা এখনো পাবলিশড হয় নাই, দ্যাটস মিন আমি এখন পর্যন্ত এটাতে কোনো ধরনের কোনো রেসপন্স করতে পারবো না। বাট আমি যখনই এটাকে পাবলিশ করে দিব তখন আমি এখানে এসে যদি আবারও লিঙ্কটাকে পেস্ট করি, এন্টার করে দিলাম, এখন দেখেন এই দেখেন আমাকে এখানে রেসপন্স করার জন্য তারা আমাকে স্পেস দিচ্ছে। আমি অপশন 1 নাই ক্লিক করে সাবমিট করে দিলাম, সাবমিট ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। আমি চাইলে এখান থেকে আলাদা রেসপন্স করতে পারবো, মানে আমি অলরেডি একটা করছি বাট আমি আরেকটা করতে যাচ্ছি, করলে এখান থেকে আমি আবারও সাবমিট করে দিলাম, ঠিক আছে? দেখেন পাবলিশ করার পর আমি এখানে রেসপন্স করতে পারতেছি। তো যখন আপনি পাবলিশ করার মতো পজিশনে যাবেন তখনই পাবলিশ করবেন, এর আগে করার দরকার নাই। যদি আনপাবলিশ করতে চান তাহলে এখান থেকে জাস্ট এই যে অ্যাকসেপ্ট রেসপন্স অফ করে দেবেন, এটা কিন্তু অলরেডি পাবলিশড, ঠিক আছে? বাট আপনি কোনো রেসপন্স নিতে যাচ্ছেন না, দ্যাটস ওয়াই অফ করে দিলেন, দেন সেভ। এখানে তখন সে আপনাকে বলবে যে সে এটা রেসপন্স নিচ্ছে না, সো তারপরে ম্যানেজার দেন অন করে দিয়ে সেভ করে দেন, আবার আপনি এটা রেসপন্স পাবেন। এইভাবে হচ্ছে আপনাকে পাবলিশ ম্যানেজমেন্ট করতে হবে। এটা গেল। এখন আমি রেসপন্স এন্ড সেটিংস পরে যাব, আগে দেখাবো যে এই জিনিসটা কিভাবে এডিট করতে হয়। এই এডিটের গরমিলে পড়ে আপনার পাবলিশটা বুঝতে নাও পারতেন, দ্যাটস ওয়াই আমি আগে বুঝিয়ে দিলাম। সেটার ম্যানেজারে ক্লিক করেন, এখানে দেখবেন মেক এ কপি, মুভ টু ট্রাশ, এগুলোর দরকার নেই। এখন পাবলিশে আসেন, আসার পরে যখন আপনি এখান থেকে কপি রেসপন্ডার লিঙ্ক করবেন, তারপরে এখানে দেন একটা অপশন দিবে, আপনি চাইলে এই লম্বালম্বি যতগুলো একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন, কিংবা চাইলে এটাকে ছোট করে নিতে পারেন, নেওয়ার জন্য শর্ট টার্ম ইউআরএল করে নেবেন, করে নিলে দেবেন যে লিঙ্কটাকে ছোট করে দিয়েছে, দেন কপি করেন। কারণ থেকে এই ফর্মের লিঙ্ক যত ছোট হয় রেসপন্স রেট তত দ্রুত হয়, ঠিক আছে? সো এটাকে যখনই শেয়ার করবেন তখন এটাকে ছোট আকারে শেয়ার করবেন। কারণ দেখেন আপনি এটা যখন টেস্ট করবেন তখন ছোট্ট আকারে থাকবে, বাট এটা যখন 4 গুণ বেশি থাকতো, দেখেন এভাবে দিছি, কত বড় লাগতেছে না? এইটারে তো আমি ছোট করে নিয়ে আসছি, তো এটা দেখতে সুন্দর, রেসপন্স রেট তাড়াতাড়ি, লোড নিবে তাড়াতাড়ি, তো সব দিক দিয়ে প্লাস পয়েন্ট। তো যখন শেয়ার করবেন তখনই আপনি এটাকে ছোট করে নেবেন। যাক, এখন কথা হচ্ছে যে এই আসল জায়গাতে আসি, যেটা আমি এটাকে কিভাবে সাজাইলে আমার জন্য বা আমার ব্যবসার জন্য বা আমার কাজের জন্য আমার দেখার মতো হয়, আমি যেগুলো তৈরি করতে চাচ্ছি সেগুলো করতে পারবো, ঠিক আছে? এইটাকে
যদি আপনি এডিট করতে চান এখানে আপনি পিকচার অ্যাড করতে পারেন, মানে এই লেখাটার উপরে পিকচার অ্যাড করা যায়। এটা আমরা কিভাবে করব? তার জন্য কাস্টমাইজ থিম এখানে ক্লিক করবেন, এই জায়গাটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে থিমের মধ্যে টেক্সট স্টাইল আসছে, হেডার, কোয়েশ্চেন, টেক্সট, দেখেন এই যে সবই আসছে। তো আমি চাচ্ছিলাম যে হেডার একটা পিকচার আপলোড দিব। তার আগে দেখেন যখন আপনি ফর্মে যাবেন তখন গুগল ফর্ম হেডার ইমেজ সাইজ 16x400 পিক্সেলের একটা হেডার পিকচার আপনি তৈরি করে রাখবেন, যেটা আপনার নিডেড পারপাসে রাখবে। এখানে আপনাকে ম্যানুয়ালি কিছু দিবে, ঠিক আছে? 16x400 পিক্সেলের একটা হেডার পিকচার লাগবে আমার। তো এখান থেকে দেখেন আমি কি করলাম, থিমসে হেডার থেকে এসে থিম থেকে হেডার আসলাম, আশা করে চুজ ইমেজ করে দিলাম। তো এখান থেকে দেখেন আমাকে ম্যানুয়ালি আছে কিছু আছে, ডিফল্ট আছে, এটা আমাকে দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের দেওয়া আছে, এটা আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারেন। এখানে বার্থডের জন্য আছে, ফুড এন্ড ডাইনিং, পার্টি, জাস্ট কিডস, বিভিন্ন রকম দেওয়া আছে। অদার্সে যদি যান অদার্সে অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ। কিংবা চাইলে আপনি আপনার মতো ব্যবহার করার জন্য আপলোড, ব্রাউজ, কম্পিউটার থেকে নিয়ে আসেন, কিংবা ফটোসে দেন, ফটোতে নাই। তো আমি যেহেতু আমার পিকচার না, আমি এখান থেকে নিব। আমি অদার্স থেকে হচ্ছে আমি এখান থেকে জেনে নিলাম। এখানে ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করেন, দেখবেন যে এইটা এসে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে হেডারে কালার চেঞ্জ হচ্ছে, মানে হেডার বলতে হচ্ছে আপনার কোশ্চেনের কালার চেঞ্জ হবে, উপরে দেখেন ছোট্ট করে একটা দাগ দেওয়া আছে, এটা চেঞ্জ হচ্ছে। এখন হেডারে যদি আপনি টেক্সট পাল্টাইতে চান, চুজ করেন, দেখেন এই যে হেডার উপরে চেঞ্জ করেন। আমি এখানে ইমপ্যাক্ট দিচ্ছি, ইমপ্যাক্ট হচ্ছে, এটা দিচ্ছি, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দেন ভাবে আপনার হচ্ছে হেডারের স্টাইল চেঞ্জ করতে হবে, চাইলে আপনি এখান থেকে এটার সাইজটাকে ছোট বড় করতে পারেন। দেখেন, ঠিক আছে? এরকম ভাবে হচ্ছে আপনাদের হেডারের টেক্সট স্টাইল এন্ড হচ্ছে সাইজটা চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন। হেডারটা হচ্ছে কি যে আপনার এই ফর্মটা কি রিলেটেড হতে যাচ্ছে সেইটা আপনার হেডারে লিখতে হবে, ঠিক আছে না? অনেক ওই যে আপনারা সবাই অনলাইনে শপিং করেন, তো এরকম ফর্ম আসলে দেখা যায় যে টি শার্ট, প্যান্ট বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে ঘরের বাজারটা, ঠিক আছে? এটা লেখা থাকে, এটা হচ্ছে হেডার। অ্যান্ড এই হেডারের ডেসক্রিপশনটা হচ্ছে এখানে থাকে, তাদের বিজনেসের কিছু লেখা থাকে, তারা আপনাদের একটা জিনিস দেখায়। আমি আমাদের কলেজের প্রোগ্রামের জন্য একটা বানিয়েছিলাম, দেখি আছে না, ডিলিট করে দিছি। এই দেখেন আমি এখানে একটা তৈরি করছিলাম গুগল ফর্ম, এটা সবকিছু আমার হাতে তৈরি। এখানে আমাদের মূল টপিকটা হচ্ছে আমরা একটা রিইউনিয়ন করছিলাম আমাদের 2020 ব্যাচ, আমাদের চন্দননগর কলেজ। আমি হেডার দিছি, এটা হচ্ছে আমার হেডার, চন্দননগর কলেজ এইচএসসি ব্যাচ 2020 ব্যাচ 15 মিলিয়ন। আর এটা হচ্ছে তার ডেসক্রিপশন, ছোট ইনস্ট্রাকশন, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি আমরা হচ্ছে টাকা তোলার জন্য সবাই যে হাদিয়াটা দেবে, এই হাদিয়াটা হচ্ছে 500 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই টাকাটা আমরা কিভাবে উঠাবো? কারণ দেখেন একটা বিষয় যে আমাদের যদি কেউ বিকাশ টাকা সেন্ড করে, তো কে দিল, কখন দিল, কোন নাম্বার থেকে দিছে, বিকাশ দিলে নগদ দিলে ব্যাংক ট্রান্সফার করছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে বাই ম্যানুয়ালি কি করা লাগতো, লিখে লিখে রাখা লাগতো। তো আমি কি করতাম, লিখে নিয়ে আমি একটা ফর্ম তৈরি করে সবাইকে এটা সেন্ড করে দিছি, এখানে 9 জন রেসপন্স করছে। দেখেন এখানে
9 জন রেসপন্স করছে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, তো আমার খাটনিটা করা লাগে না, জাস্ট আমি ফর্মটা ক্রিয়েট করে সবাইকে দিয়েছি। জাস্ট আমার পাসওয়ার্ড হয়েছে সারাটার দিকে, সারা রাত লাগে না আমার, 2 ঘন্টা লাগছিল আর কি এটা সারাইতে, সবকিছু এডিট করতে আর করতে। তো আমি জাস্ট এটা তৈরি করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখেন এখন এখানে কি কোশ্চেন দিচ্ছি। ফার্স্টে বলতেছি নাম, তারপর রোল নাম্বার, ক্লাস রোল যদি মনে থাকে আর কি, ফোন নাম্বার দিছি, ফেসবুকে কি নাম, অনেক সময় আলাদা নাম করে দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে সম্পর্ক কিনা, টি শার্টের সাইজ কি সে নির্বাচন করে দিয়েছিল। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়েছিলাম। তো এইটা হচ্ছে হেডার, আর হচ্ছে হেডারের ডেসক্রিপশন। হেডারের ডেসক্রিপশন, তো এখন এখানে আমি ওইটার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি। মনে করেন আমি এইটারই বানাবো, ওখানে আমি জাস্ট কপি করতেছি, এখানে নিয়ে আসা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটার যে ডেসক্রিপশনটা এটা এনে জাস্ট ডেসক্রিপশনে বসাই দিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখন এখানে আমার আছে কি পূর্ণ নাম, এখানে তো আমার একটা কোশ্চেন অ্যাড করা আছে, এখানে আমার একটা অ্যাড করা আছে। তো আমি এইটাকে রিনেম করবো কিভাবে? এটাকে রিনেম করবো ওই যে নামটা ছিল আনটাইটেল কোশ্চেন, তারপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। নাম দিয়ে দেন। হ্যাঁ, দেওয়ার পরে একটা কোশ্চেনকে আপনি কিভাবে সাজাবেন এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনার কোশ্চেনটা এটা ছিল, আর এই কোশ্চেনের সে রিপ্লাই দিবে কি আকারে? আপনার নাম, নাম মানুষ কিভাবে লিখে? একটা হচ্ছে ফ্লুয়েন্টলি অ্যান্সার টাইপের দেয়, শর্ট অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ টাইপের। ঠিক আছে না? তো প্যারাগ্রাফ হচ্ছে বিশাল একটা জায়গা, আর যেহেতু নাম এমনি সাব্বির হোসেন, একটা ছোট্ট 3 অক্ষরের নাম। তো এখান থেকে আসেন যে আপনার কোশ্চেনের অ্যান্সার বা রিপ্লাইটা কি আকারে দেবে, এইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন অনেক কয়টা অপশন পাবেন, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন। হ্যাঁ, এভাবে রেটিং সবকিছু আছে। তো আমি এখানে চাইছিলাম যে তারা শর্ট অ্যান্সার দিবে, দ্যাটস আমি শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে দিছি। এন্ড এই শিটে তারা তাদের নাম না লেখা পর্যন্ত তারা এটা কখনো সাবমিট করতে পারবে না, মানে এটা রিকোয়ার্ড থাকবে না, ওটা মাস্ট বি নিডেড, ওটা দিতেই হবে। তো এটা যদি এরকম হয় তাহলে আমাদের কি করতে হবে, নিচে দেখবেন একটা রিকোয়ার্ড বাটন আছে, এটাকে জাস্ট অন করে দিবেন। তাহলে এইটা যতক্ষণ না তারা ফিল আপ করবে, ঠিক আছে, এই কোশ্চেনটা যতক্ষণ না ফিল আপ করবে ততক্ষণ কিন্তু সাবমিট করতে পারবে না। ঠিক আছে, এখানে পিকচারের দরকার নাই, কোশ্চেন যখন দিবেন তখন পিকচারের দরকার নেই। ঠিক আছে, তো এইটা আমার একটা কোশ্চেন হয়ে গেল। এখন নেক্সট আসেন, এখানে তো আমার আরো আছে, তাই না? রোল নাম্বার আমি করি, তো এটা আমি কোথা থেকে পাবো? আমার তো জাস্ট এখানে একটা ডিফল্ট ছিল, তার জন্য এখন আমাকে কি করতে হবে, এখানে কিন্তু যেভাবে নিতে পারবেন। এখন হচ্ছে এখানে দেখেন একটা কপি বাটন আছে, এটাকে বলে ডুপ্লিকেট কোশ্চেন। এখানে ক্লিক করলে এখানে যে জিনিসটা আছে, পূর্ণ নাম, শর্ট অ্যান্সার আকারে রাখা আছে, রিকোয়ার্ডেড আছে। হ্যাঁ, এটা ঠিক সেম ভাবেই নিচের দিকে আর একটা তৈরি করে দেবে আপনাকে। এটা উপরে ছিল, এটা নিচে দিছে। ঠিক আছে, আবার যদি মনে করেন যে না আমি বাই ডিফল্ট যেরকম ভাবে থাকে গুগল ফর্মে আমি সেভাবে একটা নিয়ে যাচ্ছি, আমি এইটার কপি বানাবো না, তাহলে একটু ডান পাশে চলে আসেন, এই জায়গাটাতে চুজ করে দেখেন, সরি একটু খেয়াল করুন, প্লাস আইকন আছে সার্কেলের মাঝখানে প্লাস, এটার বলা হচ্ছে অ্যাড কোশ্চেন। এটাতে ক্লিক করেন, দেখবেন যে একটা ডিফল্ট কালারের মানে ডিফল্ট কোশ্চেন আপনাদেরকে এনে দিবে। কোশ্চেন, দেন মাল্টিপল চয়েস, হ্যাঁ, অপশন অ্যাড দেওয়া। এখন আপনি এটাকে কাস্টমাইজ করে নেন। আবার মনে করেন যে আপনি এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করার জন্য এই যে ডিলিট, এটাকে ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে পূর্ণ নামটা দেখলেন আমি রিকর্ডেড করে দিছি, তার জন্য এখানে একটা স্টার মার্ক আসছে রেড কালারের, এখন জুম করে দেখেন রেড কালারের, বাট এখানে কিন্তু নাই। ঠিক আছে, ও এটা কপি করছে, দ্যাটস এখানে আছে। যাও, এটা যদি অফ থাকে তাহলে দেখবেন এখানে
রেড মার্ক, বাট এখানে নাই। মানে হচ্ছে এইটা যতক্ষণ না অ্যান্সার করতেছে ততক্ষণ সে এটাকে সাবমিট করতে পারবে না, বাট এটার অ্যান্সার করলেও সাবমিট করতে পারবে, না করলেও করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি রোল নাম্বারটা পরিবর্তন করে দিলাম। দিয়ে আমি এটাকে রেকর্ড করলাম, কারণ মনে যদি থাকে তাইলে দিতে পারি, না থাকলে তো নাই। ওকে, দেখেন রেকর্ড দিলাম না, এখানে কি দিব রোল নাম্বারটা, এটাও শর্ট অ্যান্সার, কারণ আমি স্পেসিফিক জানি না কার কি। আমি জানতাম তাহলে আমি এখানে কি করতাম, চেক বক্স কিংবা ড্রপ ডাউন বসাইতাম। যেহেতু আমি জানি না, দ্যাটস আমি এখানে শর্ট অ্যান্সার দিলাম, যার যেটা মনে হবে সেখানে বসাই দিবে। তো সেম ভাবে আমি যদি আরেকটা নেই, এখান থেকে সাপোজ মনে করেন আমি ফেসবুক নামটা নিলাম, নিয়ে আবার এখানে বসাই দিলাম, এটাকেও রেকর্ড করে দিলাম না, এটাকেও শর্ট অ্যান্সার লাগলাম যাতে বুঝলাম। আমি আরো একটা নিলাম, তারপরে এখন আমি এখান থেকে নাম্বারটা নিলাম, নাম্বারটা নেওয়ার পরে আমি এখানে নাম্বারটা বসাই দিলাম। এখন আমাকে নাম্বার প্রয়োজন পড়তো যে কোনো মিনিট পার হয়েছে, সেখান থেকে আমি এটাকে রেকর্ড করে শর্ট অ্যান্সারে রাখলাম। ঠিক আছে, এখন এখানে দেখেন আমার নাম্বারটা ছিল উপরে আর হচ্ছে ফেসবুক নাম যেটা সেটা ছিল নিচে, আর এটাতে আমি কি করছি উল্টা উল্টা করছি না, উপর নিচে দিছি। আর এরকম আপনাদের অনেক সময় হবে যেটাকে আপনাকে অ্যালাইন করতে হতে পারে, যে একটা উপরে যাবে একটা নিচে যাবে। তার জন্য কি করবেন, তার জন্য আমি চাচ্ছিলাম যে এই মোবাইল নাম্বারটাকে আমি ফেসবুকের উপরে রাখবো। এটা কিভাবে করতে পারি, এর জন্য দেখেন এখানে দেখেন 6 ডট একটা অপশন আছে। তো এই 6 ডট এই মাথা থেকে ধরে মাথা পর্যন্ত পুরোটাতেই অ্যাভেলেবল। আমি যখন এখানে রাখতেছি তখন এটাকে কিরকম দেখতেছে, আর এখানে যখন যাচ্ছে আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ড্র্যাগ অপশন চালু হচ্ছে। এখন আমি এটাকে ধরে যদি আমি একটু উপরে নিয়ে যাই, দেখেন মোবাইল নাম্বারটা উপরে চলে গেল, ফেসবুকটা নিচে চলে আসলো। আপনি চাইলে এটারে যেখানে খুশি নিয়ে যাইতে পারেন, অবশ্যই এটা নিচে থাকবে। এই দেখেন এটা ধরে জায়গা মতো জায়গায় বসাই দেন, তাইলে আপনার কাজ শেষ। এরকম ভাবে আপনারা কোশ্চেন এড করবেন। এখন আমি একটু আপনাদের দেখাই যে এই যে 1 2 3 4 5 এইটা আমি অ্যাড করছি। আচ্ছা, এই যে এখানে গোল মার্ক দিছি, এটা একটা একটা করে আমি নতুন একটা নিলাম, নেওয়ার পরে আমি কোশ্চেনটা বসালাম, দেন এখানে আমি কি দিলাম, আমি শর্ট অ্যান্সার থেকে আমি মাল্টিপল চয়েস দিলাম, চুজ করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে এটাকে রিকোয়ার্ড করে দিলাম। এখন এখানে দেখেন অপশন 1 অপশন 2 আসছে। আমার যদি অপশনের প্রয়োজন পড়ে এখানে অপশন দিলাম একটা ইয়েস, আমার আরো অপশনের প্রয়োজন, দেখো আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম, আমার আরো একটা অপশন চলে আসে, নো দিলাম। কিন্তু আমার তো এইটার প্রয়োজন নাই, আছে কি নাই, তার জন্য আমি এটাকে কি করব, এন্ড অদারে ক্লিক করার পরে অদারটাকে কেটে দিলাম। ঠিক আছে, অনেক সময় আমাদের এই অ্যাড অপশন করতে দেখা যাচ্ছে যে বেশি অ্যাড হয়ে যেতে পারে, তো ভয় পাওয়ার কিছু না, স্টেপ রিমুভ অপশন আছে, রিমুভ করে দিবেন চলে যাবে। আবার অ্যাড করতে চাইলে অ্যাড নো, এভাবে অ্যাড করেন। এটা গেল মাল্টিপল চয়েস। দেন আসেন এখানে আমি ইউজ করছি হচ্ছে মাল্টিপল চয়েস বা ড্রপ ডাউন। এটা আমি আর নতুন কোশ্চেন নিব, বসালাম, নেক্সট দিলাম, এখান থেকে আমি আছে এখন ড্রপ ডাউন বসাবো। ড্রপ ডাউন দিছি অপশন 1 এ, অপশন বি আর অপশন সি, তারপরে এটাকে আমি রিকোয়ার্ড করে দিলাম, তারপরে এটাকে রেখে দিলাম। আবার নতুন কোশ্চেন নিলাম, এখান থেকে আমি আরেকটা নিয়ে আসি, কপি করলাম, কোশ্চেনটা বসিয়ে দিলাম। আমার এখান থেকে মাল্টিপল চয়েস গেল, ড্রপ ডাউন গেল, আমি এখানে দিলাম চেক বক্সেস গুলো, এই যে অপশন 1 ইয়েস নো দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাড আদার দেওয়ার দরকার নাই, অ্যাড করে দেবেন।
প্রায় শেষের দিকে। এখন এখানে দেখেন আমার আছে টাকার পরিমাণ, আমি এখানে ড্রপ ডাউন দিয়ে দিচ্ছি, এখানে দিলাম, তারপর ড্রপ ডাউন দিয়ে আমি এখান থেকে চুজ করে দিব 510 আর হচ্ছে 507, তারপর এটাকে রিপিট করে দিলাম, তারপরে ওকে। এখন আমি আরেকটা নিয়ে এখানে মন্তব্য দিতে বলবো, আমি আর কিছু আগাইতে যাচ্ছি না, এখান থেকে মনে করেন বিশেষ মন্তব্য পরামর্শ আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, পরামর্শ কেউ দিলে কি ছোট করে দেয়, অনেক বড় বড় করে দেয়, ঠিক আছে। তো এখানে একটা বিষয় মজাদার কি, এখানে গুগল ফর্ম আপনাকে আপনার কোশ্চেন অনুযায়ী এটা সাজেস্ট করে, ঠিক আছে। আমি টাকার পরিমাণ দিলাম, সে আমার ড্রপ ডাউন দিল, আমি যখন বিশেষ মন্তব্য দিলাম তখন সে আমাকে প্যারাগ্রাফ দিছে, হ্যাঁ। আমি টি শার্টের সাইজ দিতাম, সে আমাকে কি দিছে, ড্রপ ডাউন দিছে, এখানে আমার মাল্টিপল চয়েস কিন্তু অটোমেটিক আমার সাজেস্ট করছে, ঠিক আছে। তো এইটা হলো একটা মজার জিনিস যে আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে সে আপনাকে সাজেস্ট করে দেবে। এখান থেকে আমি জাস্ট কি করবো, পছন্দ না হয় প্যারাগ্রাফের জায়গায় শর্ট অ্যান্সার যেটা ইচ্ছা দিয়ে দেবেন, তারপর সেখানে ই করে দেবে। এখন আপনার এখানে মনে করেন যে কাজ শেষ, কোশ্চেন তৈরি করা শেষ, এখন আপনি এটাকে পাবলিশ করেন, পাবলিশ করাই আছে, এখন সেভ করে দেন। তো এই যে লিঙ্কটা আমি এখানে ওপেন করে রাখছিলাম না, আমি এখন এটা আরেকবার প্রিভিউ করব, আমি প্রিভিউ ক্লিক দিই, এখন দেখেন এটা কিরকম দেখাচ্ছে, আমার হেডারে ইমেজ দেখাচ্ছে, আমার হেডার দেখাচ্ছে, তারপর হচ্ছে তার ডেসক্রিপশন, এখানে ইন্ডিকেট রিকোয়ার্ড কোশ্চেন, মানে আপনাকে এসে বলে দিচ্ছে, মানে প্রিভিউতে এটা দেখাবে পূর্ণ নাম, এটা যদি আমি না দিই, মনে করেন আমি এটা নাম দিলাম, আচ্ছা সাবমিট দিলাম, রোল নাম্বার মনে করেন যে দিলাম যেকোনো একটা, মোবাইল নাম্বার একটা দিলাম, ফেসবুক নাম একটা বসাইলাম, দেখেন আমি এটা দিলাম না, রিমার্ক আছে তারপরেও দিলাম না, টি শার্টের সাইজ আমার যেটা ইচ্ছা আমি দিলাম, আমি এখানে ইয়েস দিলাম, টাকার পরিমাণ আমি দিলাম, মন্তব্য দিলাম কিছু লিখে, আচ্ছা এখানে আমি সবই দিছি কিন্তু আমি এটা দেখেন চুজ করি নাই, ঠিক আছে, যার জন্য আমার এই সাবমিট বাটনটা এখনো শো করতেছে না, বাট আমি এটাকে ইয়েস করলাম, আর আমার এইটাতে আমি মনে করেন কোনো কোশ্চেনের রিপ্লাই করলাম না বা কোনো কিছু দিলাম না, তারপরে দেখেন এটা আমাকে সাবমিট করতে দিবে, কোথাও সার্চ করছেন নাকি, আচ্ছা আমি এখন প্রিভিউ মোডে আছি, দ্যাটস আমাকে দিচ্ছে না, তার মধ্যে এটা লিঙ্কটাকে কপি করে নিই, নিয়ে আমি যদি আমার এইখানে আছি, আর এখান থেকে এরকম ভাবে ছিল, এখন দেখেন এটা আমার আর একটা জিমেইল আমি ওপেন করলাম, এইটা দেখাচ্ছে, এখন আমি এখানে সাবমিট করব, ফোন নাম্বার দিলাম না, ফোন নাম্বার বসাই দিলাম, এটা দিলাম ইয়েস, এটা ইয়েস করলাম, এটাও ইয়েস দিলাম, ইংলিশে স্পেলিং চুজ করে দিলাম, মন্তব্য কিছু লিখে দিলাম, দেখেন সাবমিট বাটনটা ওপেন হয়েছে, বাট আমি কিন্তু এখানে এটা লিখি নাই, কারণ এটা আমার রিকোয়ার্ড না, বাট আমি এখানে লিখলাম, বাট আমার রিকোয়ার্ড যেটা আছে এটাকে আমি ফাঁকা রাখলাম, এখানে কিছুই দিলাম না, এখানে কিন্তু আমাকে সাবমিটই করতে দেবে না, এখানে অলরেডি সে দিস ইজ রিকোয়ার্ড কোশ্চেন, এটা আমি কিন্তু সে রেড মার্ক করে দিয়ে বলে দিচ্ছে কোটেশন আকারে, আমি এটা বসাতেই হবে, বসানোর পর আমি সাবমিট করে দিব, দেখবেন যে আমার সাবমিটটা হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আরো একটা সাবমিট করতে পারি, এই যে আরো একটা সাবমিট করার অপশন দিচ্ছে, বাট চাইলে আপনি এটাকে সিঙ্গেল সাবমিশন বা হচ্ছে মাল্টিপল সাবমিশন আপনি আপনার মতো করে আপনার ফর্মের সেটিং এ গিয়ে করে রাখতে পারেন। তো এটা একটু দেখাবো আপনাদের এখন। তো দেখেন আমি একটা রেসপন্স করলাম না একটু আগে, তো এই রেসপন্সটা আমাদের কোথায় গেল, এই রেসপন্সটা আছে এই জায়গাতে, এই যে রেসপন্সে আসছি, কে রেসপন্স করছে, প্রথম রেসপন্স হচ্ছে এইটা, একটা ভিডিও, এটা গ্রাফ আকারে আপনাকে দেখাচ্ছে, বাট আপনি যদি মনে করেন যে না আমি
অ্যাজ এ লিস্ট আকারে আমি কোনো একটা শিটে ইউজ করবো, কারণ হচ্ছে এটা এখান থেকে তো আমি বুঝতেছি না। আমি আমার একটা স্প্রেডশিটে আমি এটাকে নিতে যাচ্ছি, তার জন্য এখানে একটা অপশন দিছে লিঙ্ক টু শিট। আপনি যদি শিট লিঙ্ক করতে চান, তার জন্য আপনি আপনার ড্রাইভে একটা শিট আছেই, সেই শিটটাকে যদি লিঙ্ক করতে চান পারবেন। যদি মনে করেন যে আমি এখান থেকে একটা নিউ স্প্রেডশিটে আমি এটাকে লিঙ্ক করব, তাহলে আপনি এখান থেকে দেখুন ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট দিতে পারেন, কিংবা সিলেক্ট স্প্রেডশিটে যদি আসেন, এটা করার পরে সিলেক্ট করবেন, আপনাকে এখানে নিয়ে যাবে মাই ড্রাইভ থেকে যে স্প্রেডশিটটা আছে আমরা এটাকে এখান থেকে ইনসার্ট করে দিলাম। এখন এটা কিন্তু আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে, এখান থেকে আমি অ্যাড করে দিছি। এইটা এখানে এসে দেখেন যে রেসপন্স গুলো করছে, এই রেসপন্স গুলো এখান থেকে দেখাচ্ছে। এই যে টাইম, ডেট, ডেট, পূর্ণ নাম, রোল নাম্বার, সব কিছু দেখেন যেগুলো সাবমিট করছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এরকম ভাবে হচ্ছে আপনাদের সাবমিশন লিঙ্ক। কিন্তু এখানে এসে আপনি প্লাস শিট করেন, কোনো শিটে কিন্তু যাবে না, কারণ কি এগুলো কিন্তু আপনার লিঙ্ক করেন। ঠিক আছে, আপনি যে শিটটা লিঙ্ক করছেন সেই শিটটা দেখেন, এই যে শিট লিঙ্ক করছে, তো আমাকে এইটাই দেখাচ্ছে। আপনি যদি ডিলিটও করে দেন, তারপর কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিশ দেবে যে এটা ডিলিট করা যাবে না, একটা রেকর্ডিং ফাইল। ঠিক আছে, এগুলোকে আমি ডিলিট করেন, দেখেন সরি ওগুলো ডিলিট করেন, কিছু বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু আপনি ওইটাকে ডিলিট করেন, সে আপনাকে কি করবে একটু। তো এরকম ভাবে হচ্ছে আপনারা লিঙ্ক শিট করে নেবেন। হ্যাঁ, এটা হলো এখানে কাজটাই নাই, আপনি এখানে সামারি দেখতে পারবেন, কোশ্চেন দেখতে পারবেন, এখানে কে কে কোশ্চেন করেছে এটা ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে এখান থেকে 5 জন রেসপন্স করলো, রেসপন্স কয়জন করছে, 3টা রেসপন্স আছে, এটা একজনের রেসপন্স, এটা দেখবেন। সেকেন্ড ওয়ানে দেখতে চাইলে এখান থেকে, থার্ড ওয়ানে দেখতে চাইলে এটা থেকে। আপনি সরাসরি শিটে দেখতে চান, এই যে ভিউ ইন শিট ক্লিক করলে যে শিট লিংক আছে চলে যাবে। এখন আসুন সেটিংসে, রেসপন্সেস, এখানে আসেন কে রেসপন্স করছে, কোন মেইল থেকে করছে, সেই মেইলটা যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে এসে ভেরিফাইড মেইল সিলেক্ট করে দেবেন। যদি মনে করেন যে না আমি মেইল নেব না, তাহলে ডু নট কালেক্ট, ভেরিফাইডে ক্লিক করেন, সেন্ড রেসপন্সর কপি দেয়ার রেসপন্সেস। যদি যে রেসপন্স করছে তাকে যদি একটা রেসপন্স পাঠাইতে চান, মানে এজ এ কপি, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। সেটা হচ্ছে যে সে যখনই রেসপন্স করবে সে সাথে সাথে একটা ফিডব্যাক পাবে, এটা যদি দিয়েছেন তাহলে অলওয়েজ। আর যদি মনে করেন যে না, যখন সে আপনাকে রিকোয়েস্ট করবে যে আমি যে রেসপন্স করছি তার একটা ডেমো আমাকে দাও, সেটা আপনি হোয়েন রিকোয়েস্টেড এটা ওপেন করে রাখলেই সে যখন আপনাকে রিকোয়েস্ট করবে আপনি তাকে এটা পাঠিয়ে দিতে পারবেন। এটা গেল এটার অপশন। তো এটা অফই থাকে বেশি। এখন আপনি এই যে রেসপন্সেস রিডিং, মানে কেউ একটা রেসপন্স সাবমিট করছে, ঠিক আছে, এখন বাই চান্স হতেই পারে যে সে কোনো কিছু একটা ভুল করছে, বাট সে তার এটা নজরে রাখতে পারে নাই, সে চাচ্ছে যে আমি এটাকে আবারও এডিট করবো না, রেসপন্স করা ফর্মটাকে সে আবারও এডিট করতে যাচ্ছে, তাহলে আপনাকে এই সুযোগটা যদি আপনি তাকে দিতে চান, তাহলে আপনাকে করতে হবে কি, এই টিক মার্কটা উঠে দিতে হবে, দিলে সে আবারও সেম জিনিসটাকে
এডিট করতে পারবে। এখন আপনি যদি লিমিট করে দিতে চান যে লিমিট টু ওয়ান রেসপন্স, জাস্ট একজন পারসন একটা মেইল থেকে একটা রেসপন্স করতে পারবে, তার জন্য আপনাকে এইটা ওপেন করতে হবে। যদি মনে করেন যে না সে মাল্টিপল করতেই থাকবে আপনার হচ্ছে শার্টের বিজনেস, একজন পারসন তো বেশ কয়েকটা অর্ডার দিতেই পারে। আপনি যদি এই জিনিসটা করতে চান যে একজনই বারবার দিতেই থাকবে, তাহলে আপনার এই টিক মার্কটা অফ করে রাখতে হবে। আর যদি মনে করেন যে একজন একটাই করবে, তাহলে এটাকে লিমিট করে দেবেন, অন করে দেবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে আপনার সেটিংস এর কাজ। এর বাইরে আর কিছুই নেই, এগুলা অন্য কাজ। এই যে এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড মেইল দিয়েছেন। এখন তারপরে যদি মনে করেন ডিফল্ট নিবেন, তাহলে এখানে ভেরিফাই করে দেন। বাই ডিফল্ট সবারই মেইল এসে এখানে কালেক্টেড থাকবে অবস্থায়। তো এই গেল হচ্ছে আপনাদের গুগল ফর্ম, কোয়েশ্চেন থেকে ধরে রেসপন্স অ্যান্সারিং, এই তিনটাই কাজ। শেয়ার অপশন শিখেছি, সবকিছু হবে, এর বাইরে কিছু নেই। এরকম ভাবে যদি আপনার গুগল ফর্ম শিখেন, এই গুগল ফর্মের কাজগুলো আপনারা করতে পারবেন। সাইবারে বসেন, গিট পাবলিশ করেন, আপনি লিখেন, আপনি গুগল ফর্ম তৈরি করে দেন। যদিও কাজ এখন কমে গেছে, এটা হিউজ পরিমাণে কাজ ছিল একটা সময়। খালি জাস্ট গুগল ফর্ম তৈরি করে দাও। যখন নতুন নতুন আসে এটা এত ডিমান্ড, কারণ দেখেন ইন্ডিভিজুয়াল আপনাকে কালেক্ট করতে হচ্ছে না, ফেসবুকে বলতে হচ্ছে না, মেসেঞ্জারে বলতে হচ্ছে না যে ভাই আপনার নাম নাম্বার সহ আমাকে দেন, আমি লিখে আপনাকে পরে অর্ডারটা পাঠিয়ে দেবো। এটা করার দরকারই নেই, আপনি জাস্ট লিঙ্ক পাঠিয়ে দিচ্ছেন, তার নাম, অ্যাড্রেস, কি নেবে, কতটুকু নেবে, কোন সাইজ নেবে, কোথা থেকে নেবে, সব কিছু সে একটা ফর্মে আপনাকে দিয়ে দিচ্ছে। ভাবতে পারতেছেন কতটুকু কাজের একটা জিনিস। তো এই জিনিসটা এখন সবাই শিখে গেছে, সো ডিমান্ড একটু কমছে। তারপরেও কিছু ফ্রেশার আছে, যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এটা ফার্স্ট টাইম এত কিছু শিখছেন। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে আয়ত্ত করতে পারেন, এইটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। তো এই ছিল আপনাদের গুগল ডক্স, গুগল স্প্রেডশিট এন্ড হচ্ছে গুগল ফর্ম। এখন বলেন কারো গুগল ফর্ম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি বুঝতে পারি নাই, আমার এই জায়গায় তারপর দেখান এই টাইপের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলুন। আছেন আপনারা? না ভাই, কোনো কোশ্চেন নাই। প্রথম দিনে লোকজনকে আমি ক্লাসে পাইছিলাম, মাত্র কটা ক্লাসে এসে উদা হয়ে গেছে, ব্যাপারটা তো বুঝলাম না। পরে আবার গিয়ে বলবে যে ভাই শিখান না। যাও, ওইটা ব্যাপার না। তো আপনারা যারা আছেন ক্লাসে মনোযোগ দিয়ে শিখেন, কাজে দিবে। ওকে, যদি প্রশ্ন না থাকে, আমার হাতে হিউজ সময় আছে আপনাদের হোমওয়ার্ক দেখার, তো সবাই এক এক করে হোমওয়ার্ক গুলো দেখান। আমি একটু রেকর্ডটা অফ করে দিই।